হাত দুটো মুখে একবার চেপে ধরল আরুষ। না, ও ভেঙে পড়বে না, কাঁপবে না, অন্তত আজ না। আজ যদি মেহেরের শরীরে এক বিন্দু আঁচড়ও লাগে, হৃদ শুধু মরবে না, ওর মৃত্যুকে এত ভয়ঙ্কর করে তুলবে যে মৃত্যুও কেঁপে উঠবে। আরুষের নখ হাতের তালুতে গেঁথে যাচ্ছে। আজ ওর ধৈর্যের শেষ সীমা পেরিয়ে গেছে। আরুষ চোখটা বন্ধ করলো। চোখের পাতায় ভাসলো তার শ্বেতপদ্মের অচেতন মুখ। বুক কাঁপলো আরুষের, শিরাগুলো ফুলে উঠল। আমি আসছি জান। ডেস্কের ওপর রাখা কাচের অ্যাস্ট্রেটা বিদ্যুৎ গতিতে ছুঁড়ে মারল আরুষ। মুহূর্তেই দেয়ালে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। এক ঝটকায় চেয়ার ছিটকে উঠে দাঁড়ালো সে। সারা শরীর কাঁপছে রাগে। বুকের ভেতর ভয়াল আগুন দাও দাও করে জ্বলছে। মেহেরের কিছু হলে? চোখ রক্তিম, শিরাগুলো ফুলে উঠেছে যেন এখনই ফেটে যাবে। আঙুলগুলো কড়মড় করছে। গলা দিয়ে এক পশুর মতো গর্জন বেরিয়ে এলো। দরজা খুলে দৌড়ে ঢুকলো রায়হান। সামনে দৃশ্য দেখে তার গলা শুকিয়ে গেল। আরুষের চোখ, এ যেন কোনো মানুষ নয়, কোনো রক্ত পিপাসু শিকারীর যে এখনই শত্রু বুক চিরে রক্ত শুষে নেবে। বস, কি হয়েছে? আরুষ ধীরগতিতে তাকালো। তার চোখের ভাষা এতটাই হিংস্র যে রায়হানের পা দুটো ঠান্ডা হয়ে গেল। ডেস্কের ওপর থেকে রাখা কিছু জিনিস এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেলল আরুষ। রাগে গসতে গসতে বলল, হৃদের খোঁজ লাগা। 5 মিনিটের মধ্যে ওকে আমার চাই। 5 মিনিটের বেশি 1 সেকেন্ডও লাগলে তোদের গলা কাটবো, লাশ পড়বে। রায়হান বুঝতে পারল না আসলে কি ঘটেছে, কিন্তু আরুষের অবস্থা দেখে প্রশ্ন করার সাহস হলো না তার। অস্থির হাতে ফোন বের করে ড্রেসিং শুরু করেছে সে। শরীর দিয়ে ঘাম ছুটছে, কারণ আরুষের এই রাগ মানেই কালো নিশ্চিত মৃত্যু। ওদিকে আরুষ নিজের ফোন তুলে দ্রুত নম্বর ডায়াল করলো। জয়নাল, শহরের সব সিসিটিভি চেক কর। 5 মিনিটের মধ্যে গাড়ির লোকেশন না পেলে তোর হাতের র কাটবো। ফোন কেটে দিয়ে অন্য নম্বর ডায়াল করলো। বাসার রাস্তা যত চেকপোস্ট আছে সবগুলোতে জানিয়ে দে, হৃদ যেন কোথাও পালিয়ে যেতে না পারে। একটা ভুল হলে মরবি। কল কেটে আরুষ তার পার্সোনাল ড্রয়ার খুলে একটা কালো রিভলভার বের করলো। ঠান্ডা ধাতব অস্ত্রটা হাতে নিয়ে নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। আঙ্গুল নিষ্পিস করছে। সে এই মুহূর্তে কাউকে গুলি করতে চায়। বস, সাউথ ব্রিজের দিকে যাচ্ছে। গাড়িটা খুব ফাস্ট চলেছে, মনে হচ্ছে শহরের বাইরে বেরিয়ে যেতে চায়। রায়হান থরথর হাতে স্ক্রিনের দিকে তাকিয়ে রিপোর্ট দিল। আরও শেষে উঠল সে ভয়ঙ্কর শিকারীর হাসি। শহরের বাইরে যেতে চায়? আমি ওকে বেঁচে বেরোতে দেব? মরবেও। হাতের বন্দুক কোমরে গুজে দিয়ে গাড়ির চাবি তুলে নিয়ে দরজার দিকে বড় বড় ধাপ ফেলে বেরিয়ে গেল আরুষ। আজ হৃদের কপালে শনি আছে। ওদিকে কালো অ্যাসির ভিতরে হৃদ আরাম করে ব্যাক সিটে বসে আছে। গায়ে লিয়ে দিয়েছে সিটের উপরে, যেন কোনো রাজা। এক হাতে ধরা সিগারেট আর অন্য হাতে মেহেরের মোবাইল। পাশে মেহের নিস্তেজ পড়ে আছে, মুখটা ধপধপে ফ্যাকাশে। শ্বাস কেমন ধীর হয়ে এসেছে। হৃদ ঠোঁটের কোণে বিকৃত হাসি ফুটিয়ে মেহেরের মোবাইলটা সুইচ অফ করলো। তারপর পায়ের নিচে ফেলে সেটা পা দিয়ে পিষ্ট করলো। মোবাইলটা মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ব্রো, তোমাকে খুব খুঁজছে ভাবি। সে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তারপর ঠোঁট চাটতে চাটতে বলল, কিন্তু আমি এত সহজে ছাড়বো কেন? রাতের পার্টিটা জমবে। হাঁ করে হেসে দিয়ে বলল। হৃদ নিজের মোবাইল থেকেও আগের সিম কার্ড খুলে ভেঙে ফেলে দিল। নতুন দুখানা সিম পড়ল। দাঁত কেলিয়ে হাসল। এবার ট্র্যাক করে দেখা। হৃদ মনে প্রফুল্লতা নিয়ে হাসছে। সে হাসিটা একেবারে শয়তানের মতো। সারা শরীর উত্তেজনায় কাঁপছে। আজকের মতো খুশি ও জীবনেও হয়নি। অথচ হৃদ তখনও জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। গাড়ির দরজা সজোরে শব্দ তুলে লাগিয়ে দিয়ে চেপে বসে শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরল আরুষ। সারা শরীর পেশির মতো শক্ত হয়ে গেছে। শিরাগুলো ফুলে উঠছে ভয়ানক রাগে। অ্যাক্সিলেটর চাপ দিতেই বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ল তার দানবাকৃতি গাড়ি। ট্রাফিক সিগন্যাল? ওসবের তোয়াক্কা নেই। পাগলের মতো গতি তার। গাড়ির টায়ারের ঘর্ষণে রাস্তার পিচ গরম হয়ে উঠেছে। লোকেশন আপডেট দে। এখন কোথায় আছে? রায়হান দ্রুত আইপ্যাডের স্ক্রিনে তাকালো। 1 সেকেন্ডও দেরি করলে তার নিজেরও জীবন যাবে, এতটুকু সে জানে। বস, গাড়িটা সাউথ ব্রিজ পার হয়েছে। তবে হঠাৎ স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। রায়হান ভয়ে চোখ বড় করলো। ট্র্যাকিং সিগন্যাল হারিয়ে গেছে বস। কণ্ঠ শুকিয়ে গেছে। মনে হচ্ছে গলায় কোনো কিছু আটকে গেছে। হাতের তালু ঘামে ভিজে যাচ্ছে। লোকেশন পাচ্ছে না, মনে হচ্ছে সিম ভেঙে ফেলেছে। গর্জন করে উঠল আরুষ। শালা। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে সরাসরি রায়হানের গলা চেপে ধরল। তোর বাপের টাকা দিই তোকে? লোকেশন বের কর, না হলে
তোর লাশেরও হদিস থাকবে না। রায়হান ভয়ে কুকিয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। বস, লাস্ট লোকেশন সাউথ ব্রিজের দিকে ছিল, চেষ্টা করছি। আরুষ রাগে ঠোঁট কামড়ে ধরে গলা ছেড়ে দিল, কিন্তু চোখের ভাষা বলে দিচ্ছি লোকেশন না পেলে এই গলা চিরে ফেলবে। গাড়ির গতি এক লাফে 200 কিলোমিটার/ঘন্টা হয়ে গেল। সামান্য ধাক্কা লাগলে নিশ্চিত স্পট ডেথ। রায়হান পাশের সিটে চুপচাপ বসে আছে, ঠান্ডায় ঘাম ঝরছে, হাত পা অবশ হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হলে স্পটে ডেথ, আর লোকেশন না পেলে আরুষের হাতে ডেথ। মৃত্যু যেন তার পায়ে পায়ে ঘুরছে। আরুষ রক্তচক্ষু নিয়ে সামনে তাকিয়ে আছে। শিকারকে তাড়া করতে এক ভয়ঙ্কর সিংহ ছুটে চলেছে। হৃদ একটা পুরানো গুদামের সামনে গাড়ি থামালো। গুদামটা একেবারে জনমানব শূন্য, চারদিকে শুধু অন্ধকার আর ভৌতিক নীরবতা। মেহের এখনো নিস্তেজ পড়ে আছে। হৃদ গাড়ি দরজা খুলে ওর চুলের মুঠি ধরে টেনে ধরল। উঠো ভাবি। মেহের অচেতন। হৃদ ওকে এক হাতে তুলে নিল, ফ্যাক্টরির ভেতরে নিয়ে গিয়ে একটা জীর্ণ কাঠের চেয়ারে বসিয়ে হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর ফোন বের করে আরুষকে ভয়েস মেসেজ পাঠালো, ব্রো, আর মাত্র 5 মিনিট বাকি, আসতে পারবি? ওপাশ থেকে সিন হলো মাত্র। হৃদ বিকৃত ভাব নিয়ে খ্যাক খ্যাক করে হাসলো। আসার দরকার নেই, শান্তিতে এনজয় করতে দে, লাশ পাঠিয়ে দেব। আরুষ ফোনের স্ক্রিন জলজল করছে। হৃদ ভয়েস মেসেজ শুনে সে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। স্টারিংয়ের উপর অবিরাম অত্যাচার চলছে। রায়হান 1 সেকেন্ডের জন্য তাকিয়ে দেখল আরুষের মুখ নির্মম, হিংস্র, রক্তের তৃষ্ণায় পাগল। বস, ঠান্ডা মাথায় ভাবুন, আমরা প্ল্যানিং করে এগোতে পারি। চুপ কর শালা, প্ল্যানিং করে আমার বউকে ওর হাত থেকে ছাড়াতে পারবি? রায়হান চুপ। আরুষ মুখ গম্ভীর করে বলল, ওকে স্পর্শ করার আগেই ওর হাত ভেঙে দেব। আর যদি স্পর্শ করে থাকে তাহলে ওর শরীর এমনভাবে ছিন্ন ভিন্ন করব যে নিজ আত্মাও চিনতে পারবে না লাশটা। বন্দুকের ট্রিগারে হাত রেখে বলল। সূর্য অস্ত যাওয়ার পথে। আকাশের রং রক্তিম কমলা। হালকা ধুলো উঠছে রাস্তায়। বাতাস থমথমে, যেন কিছু একটা ঘটতে চলেছে। সাউথ ব্রিজের রাস্তাটা শুনছান, নিঃশব্দ, স্তব্ধ, যেন এই মুহূর্তে কিছু একটা বিস্ফোরিত হবে। চারপাশে কোনো গাড়ি নেই কোনো পথচারী, এমনকি একটা সাইকেলও না। আরুষের গাড়ি বজ্রপাতের মতো শব্দ তুলে ব্রিজের দিকে ছুটে আসছে। 205 কিলোমিটার/ঘন্টা গতিতে রাস্তার পিচ চিরে ছুটছে। ড্রাইভিং সিটে বসে আছে এক পাগল। চোখ দুটো তার আগ্নেয়গিরির মতো জ্বলছে। ঠোঁটের কোণে কোনো হাসি নেই, শুধু ভয়ঙ্কর গাম্ভীর্যতা। মাথায় একমাত্র চিন্তা, হৃদের কাছে মেহের নিরাপদ নয়। সাউথ ব্রিজের মুখে ব্ল্যাক ব্যারিকেড বসানো, স্টিলের মোটা ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা ব্লক করা। দূরে দাঁড়িয়ে আছে হৃদের অস্ত্রধারী গুন্ডারা। সবাই কালো পোশাক পরা, হাতে স্বয়ংক্রিয় রাইফেল তুলে নিয়ে তাক করছে আরুষের গাড়ির দিকে। একটা বড় মাইক থেকে ঘৃণা ভরা কণ্ঠে তাদের দলনেতা ঘোষণা দিল, গাড়ি থামাও, আর এগুলে গুলি করব। আরুষের ঠোঁটের কোনো শয়তানি হাসি ফুটল। তোদের বাপ যদি দাঁড়াতো তবু আমি থামতাম না। হঠাৎ রায়হান চমকে উঠল। ব্ল্যাক ব্যারিকেড সামনে স্পষ্ট হতে না হতে রায়হান আতঙ্কিত সুরে চেঁচালো, বস, সামনে ব্যারিকেড। আরুষ ধমকে ওঠে, গালে চর খাবি, চুপ থাক। আরুষের হাত স্টিয়ারিংয়ে আরও শক্ত হলো। কণ্ঠে শোনা গেল তীব্র তেজ, ওরা আমায় থামাবে? আমার রাস্তা আটকাবে? হ্যাঁ? আরুষের গতি কমালো না, বরং আরও বাড়ালো। 230 কিলোমিটার/ঘন্টা। গাড়ির হর্ন বাজিয়ে সে ইশারা জানাল দিল গাড়ি থামবে না। হৃদের পশু কুকুর ছানার দলনেতা চিৎকার করে ঘোষণা করলো, শালা থামবে না, গুলি চালা। 3-4 জন গুন্ডা একসাথে ট্রিগার টিপল। ব্যারিকেড আরও কাছে এগিয়ে এসেছে। রায়হান চিৎকার করে বলে, বস, ব্যারিকেড। কিন্তু আরুষের চোখে কোনো ভয় নেই। চোয়ালের পেশি শক্ত হয়ে উঠেছে। এক গর্জন দিয়ে সে রায়হানকে বলে, মাথা নিচু কর। রায়হান কোনো কথা বলে না, একটুও মুহূর্ত নষ্ট না করে মাথা নিচু করে ফেলে। আরুষ একসাথে মাথা নিচু করে, যেন সে আগে থেকে জানতো এই মুহূর্তটা আসবে। গাড়ির কাছে স্নাইপার রাইফেলের কতগুলো গুলি এসে পড়ে। কাছে প্রবল আঘাতে গ্লাস ভেদ করে সিটে গিয়ে লাগে। একের পর এক গুলি একদম মাথা নিশানা করে ছুটে আসছে। তবে আরুষের গতি তখনও কমেনি। সে এক মুহূর্তের জন্যও থামেনি। গাড়ির স্টিয়ারিং শক্তভাবে চেপে ধরল আরুষ। নিজের দিকে এগিয়ে আসা মৃত্যুকে অবজ্ঞা করে বিপদ ঘাড়ে নিয়েও সে হাসে। ছেলেটা যেন জানে এই মুহূর্তে সে অপ্রতিরোধ্য। এক ঝটকে আরও গতি বাড়ায় আরুষ। দানবীয় গতিতে গাড়ি তুলে দেয় ব্যারিকেডের ওপর। লোহার ব্যারিকেড ভেঙে গিয়ে ছিটকে পড়ল রাস্তায় দুদিকে। গাড়ির সামনের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল পিছঢালা রাস্তায়। কিন্তু কাজ বিঁধল আরুষের কারে, শরীরের নানান জায়গায়। বাতাসে তৈরি হলো ধোঁয়া আর ধুলোর কুণ্ডলী। মুহূর্তের জন্য আরুষের গাড়ির নিয়ন্ত্রণ হারালো। স্টিয়ারিংটা এক পাশে ঘুরে গেল। বস, গাড়ি উল্টে যাবে। রায়হান আতঙ্কে চেঁচিয়ে উঠল, আমি মরবো না, আমি মরবো। আরুষ ঠোঁট চেপে গর্জন করল। 2 হাতে সর্বশক্তি দিয়ে স্টিয়ারিং চেপে ধরে শেষ মুহূর্তে গাড়ি নিয়ন্ত্রণে আনলো। তীব্র গতিতে ব্রিজ পার হয়ে আরুষের BMW M সিরিজ ছুটে চলল কেবল হৃদের মৃত্যুদূত হয়ে।
মেহেরের চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল, মাথাটা ঝিমঝিম করছে, শরীরের সব শক্তি যেন কোথাও হারিয়ে গেছে। ঠোঁট ফাঁক করে শুষ্ক বাতাস টেনে নিল একবার, তারপর সে চোখ মেলে দেখল হৃদকে। কিছুক্ষণের জন্য মনে হলো সে হয়তো এখনও দুঃস্বপ্নের ভেতর আটকে আছে, কিন্তু হৃদের সেই বিকৃত জঘন্য হাসিটা নিশ্চিত করলো এটা স্বপ্ন না। অবশেষে জ্ঞান ফিরল আমার সুন্দরী ভাবির। মেহেরের গা গলিয়ে এলো, কণ্ঠ সামান্য কাঁপলেও সাহস হারালো না সে। কে তুমি? আমি কেন এনেছো এখানে? হৃদ একটা চেয়ার টেনে মেহেরের কাছে বসলো, ঠোঁটে সেই শয়তানি হাসি। আমি তোমার দেবর হই ভাবি, তোমার শ্বশুরের সেকেন্ড ওয়াইফ সান, কিন্তু তোমার আর তোমার স্বামীর জন্য বাবার ভালোবাসা থেকে আমি ত্যায্য। মেহেরের রক্ত জমে আসছিল, কিন্তু সে মুখ শক্ত করে জিজ্ঞাসা করলো, আমার কাছে কি চাই? হৃদ এবার আরও নিচু গলা ফিসফিস করলো, তোমাকে। সে হাসতে হাসতে হাত বাড়িয়ে দিল মেহেরের মুখের দিকে, আঙ্গুলের ডগা দিয়ে গালের ওপর আলতোভাবে বুলিয়ে নিল। তোমার শরীর এত নরম কেন ভাবি? মেহেরের শরীর ঘিন ঘিন করে উঠল, গা ঝাড়া দিয়ে উঠতে চাইল, কিন্তু হাত পা শক্ত করে বাঁধা, নড়ারও উপায় নেই। চোখের কোণে জল জমেছে, কিন্তু সে কাঁদছে না, সে শুধু স্থির হৃদের দিকে তাকিয়ে আছে, দৃষ্টিতে চরম ঘৃণা। এই এত কটমট করে তাকাচ্ছ কেন? ভয় পাচ্ছ না বুঝি? হৃদ বেশ মজা পাচ্ছে, সে আরও সামনে ঝুঁকে এলো, এবার আঙ্গুল নামাতে শুরু করলো নিচের দিকে। ব্রোকে লাইভ শো দেখাই। হৃদ ফোন বের করে ভিডিও কল দিল। ওপাশে রিসিভ হতে ভেসে এলো আরুষের কাপা কাপার রাগে দম বন্ধ হয়ে আসা কঠিন গলা। জানের মায়া থাকলে মেহেরের গায়ে হাত দিস না, কলিজা ছিঁড়ে ফেলবো। হৃদ জোরে জোরে হেসে উঠল। ছিঁড়ে ফেলবি? হা হা করে হেসে দিয়ে বলল, তোর ভালোবাসার ক্ষমতা কতখানি সেটা দেখার জন্য খুব কৌতূহল হচ্ছে জানিস। সে মোবাইলটা একটা চেয়ারের উপর রেখে ক্যামেরা ঘুরিয়ে নিল মেহেরের দিকে, তারপর ধীরে ধীরে হাত নামিয়ে আনলো মেহেরের স্পর্শকাতর অংশের দিকে। হাতটা ঠিক ছোঁয়ার আগে স্থির রেখে বিকৃত হাসি ছড়িয়ে বলল, এই দেখ ব্রো, তোর বউ আমার হাতের নিচে, কি করবি? আসতে পারবি সময় মতো? ওপাশ থেকে আরুষের চিৎকার যেন বাজ পড়ার মতো ঝাঁপিয়ে এলো। তুই মরেছিস, একদম মরেছিস। ওপাশ থেকে আরুষের গলা শুনে প্রথমবার মেহেরের বুকের ভিতর ঝড় উঠল, তবু নিজেকে শক্ত রাখলো। চোখ টলমল করছে, তবে মেয়েটা কাঁদছে না, শক্ত হয়ে বসে আছে। এই গাম্ভীর্যই তার একমাত্র অস্ত্র। শত্রুর সামনে হাউমাউ করে কাতার মেয়ে সে নয়। মেয়ের এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে, চোয়াল শক্ত হয়ে উঠল। আমার সসম্মানে আজ যদি এক বিন্দু কলঙ্ক লাগে, আপনি কোনোদিন ক্ষমা পাবেন না। রক্তিম চোখে তাকিয়ে বলে মেহের, কণ্ঠে প্রখরতা, কঠোরতা, বিষাক্ত গাম্ভীর্যতা। আরুষের বুকের মধ্যখানে যেন কেউ ছুরি বসিয়ে দিল, তার দম আটকে আসছে, শ্বাস নিতে পারছে না। জান, ভয় নেই জান, আমি এক্ষুনি আসছি, কিচ্ছু হবে না। কিন্তু কথাগুলো ঠিকঠাক মুখ দিয়ে বের হলো না আরুষের। হৃদ আবারও হাসলো, উফ, এত প্রেম! আমার সত্যিই হিংসা হচ্ছে ব্রো, ভাবিকে আরও আদর করতে ইচ্ছে করছে। এই বলে সে মেহেরের কাঁধে হাত রাখলো, তারপর পিন আপ করা ওড়নাটা এক টানে সরিয়ে নিল। মেহেরের শ্বাস বন্ধ হয়ে এলো, চিৎকার করলো, কিন্তু ওর কণ্ঠস্বর কাঁপছে না, কেবল রাগে গজগজ করছে। ছোবে না, খবরদার না। হৃদ হাসতে হাসতে বলল, কেন? ছোঁয়ার অধিকার কি শুধু তোর স্বামীর? এতটুকু বলে সে মেহেরের বুকের উপর হাত রাখলো, নোংরা হাতের থাবায় পিষ্ট করলো বক্ষস্থলে নরম মাংসপিণ্ড। মেহেরের শরীরটা জ্বলে উঠল সঙ্গে সঙ্গে, চিৎকার করতে পারল না, শুধু আগুন দৃষ্টিতে ঘৃণা ঢেলে তাকিয়ে রইল। যন্ত্রণা বোধ করলো, তবে এই যন্ত্রণা দেহের নয়, চামড়া মাংসের খুব গভীরে অবস্থিত হৃদয়ের। এই অবাঞ্ছিত স্পর্শ কি তার ভাগের ছিল? ওপাশে ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা গেল আরুষের মুখ, ত্বকের তামাটে বর্ণ রাখের মতো কালো হয়ে গেছে, দেখতে ভয়ঙ্কর দানবের মতো লাগছে। চোখের মনি ফেটে পড়ছে রাগে। গাড়ির ড্যাশবোর্ডে সজোরে খুশি মারল সে। এই হাত সরা, দূরে সর বলছি, হাত সরা। তোর মাকে! আরুষ এমনভাবে গালি দিল যেন ফোনের ওপাশ থেকেই হৃদের গলা কেটে ফেলবে। তোর হাত যদি আমার বউয়ের শরীর থেকে না সরাস, খোদার কসম কলিজা টেনে আনবো। আরুষের হৃৎপিণ্ড ফাস্ট চলছে, অস্থিরতায় মরে মরে যাচ্ছে। গাড়ির গতি 250 ছাড়িয়ে গেছে, অথচ আজ যেন পথ ফুরাচ্ছে না। হৃদ হাসতে হাসতে বলল, তোর এই অসহায় চিৎকারগুলো দারুণ লাগছে ব্রো। বউ বাঁচাতে পারলি না, ইস, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার বউকে ছুবি না। ছুঁয়ে তো ফেললাম, এখন কি করবি? এখন তোর শরীরের 206টা হাড় গুঁড়ো গুঁড়ো করে ফেলবো, এমনভাবে গুঁড়িয়ে দেবো লাশ ধোয়াতে পারবে না কেউ। হৃদ দাঁত কেলে মেহেরের গালে ভীষণ জোরে চড় মারল। ফর্সা কোমল গালে আঙ্গুলের দাগ বসে গেল মুহূর্তেই। ওপাশে আরুষ হুঙ্কার ছেড়ে জানালার ভাঙা কাছে এক খুশি মারল, ছিটকে বেরিয়ে এলো রক্ত। পুরো রাস্তা কাঁপিয়ে এক আত্মহুতির মতো চিৎকার করে উঠল আরুষ। কল কেটে দিয়ে কাপা হাতে ডায়াল করলো আশিকের নম্বরে। রিং বাজতেই ওপাশ থেকে অনুগত কণ্ঠে ভেসে এলো, বলেন ভাই। আরুষের গলা থরথর করে কাঁপছে রাগে। 1 মিনিট দিলাম, হৃদের কাছে যা, আমার জানের কিছু হলে তোরা কেউ বাঁচবি না। ওপাশ থেকে উত্তর আসতে দেরি হলো না, পৌঁছায় গেছি, রাখতেছি ভাই।
হৃদ মেহেরের চুলে আঙ্গুল চালিয়ে মুঠোয় ধরেছে মাত্র তখনই একটা ঠান্ডা ধাতব স্পর্শ ওর ঘাড়ে ঠেকল। হৃদ চমকে উঠে পেছনে তাকালো। তুই? আশিক হৃদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। চারপাশে ছিটিয়ে থাকা পোষ্য লোকেদের দিকে হৃদ তাকালো। কেউ কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। এতক্ষণে তাদের উচিত ছিল আশিকের শরীর গুলিতে ঝাঁঝরা করে দাও, কিন্তু কই, তাহলে কি প্রত্যেকে বিশ্বাসঘাতক? হৃদের চোখ লাল হয়ে উঠল, দাঁত কড়মড় করে বলল, বিশ্বাসঘাতক? তোরা আমার দলের হয়ে আমাকেই ধোঁকা দিলি? আশিকের চোখে একটুও দোলাচল নেই। ঠান্ডা গলায় কেবল ছোট্ট করে বলল, হুকুম ছিল। বিকট শব্দ সন্ধ্যার নীরবতা ভেঙে চুর চুর হয়ে এলো। গাড়িটা সজোরে ধাক্কা মারল গেটে। লোহার গেট কেঁপে উঠল। ধুলো উড়ে ছড়িয়ে পড়ল চারপাশে। কতগুলো কাক কা কা করে উঠে গেল গাছ থেকে। ধাম করে হওয়া শব্দে ভেতরে সবাই ইতিমধ্যে চমকে গেছে। আরুষের শখের গাড়ি ভেঙে ধোয়া উঠছে ইঞ্জিন থেকে। সে দ্রুত পা ফেলে হেঁটে গেল গুদাম ঘরে। সাদা শার্টের উপর ফর্মাল স্টাইলে চাপানো কোটটা ছুঁড়ে ফেলে দিল দূরে। বড় বড় ধাপ ফেলে এগুলো ভেতরের দিকে। আরুষের শরীরের দিকে দৃষ্টিপাত করলে বোঝা যাচ্ছে কতটা ক্ষতবিক্ষত ছেলেটা। শরীরের নানা জায়গায় কাজ ঢুকে আছে। ডান হাত থেকে অনবরত রক্ত ঝরছে। ঘাড়ের একপাশে একটা গভীর ক্ষত, বড় সাইজের কাজ বিধে আছে সেখানে। রক্ত চুইয়ে পড়ে ভিজে যাচ্ছে সাদা শার্টের কলার। কপালের উপরে হালকা কাটা দাগ, ক্ষত শুকিয়ে এসেছে প্রায়। বের হওয়া খাড়ি ও রক্তের ধারা গালের একপাশ দিয়ে গড়িয়ে পড়ছিল যেন একটু আগে। সাদা শার্ট স্পষ্ট হয়ে উঠেছে লাল লাল কিছু রক্তের ছিটা। আরুষের চোখে এক ধরনের আগুন, ক্রোধে ভরা দৃষ্টি, অথচ ঠান্ডা, নির্ধারিত। হলদে আলোয় ঘরে উপস্থিত মানবের ছায়াগুলো দীর্ঘ হয়ে পড়ে আছে। বাতাস থমথমে ভারী। হৃদের চোখ বন্দুকের নলের সামনে স্থির, কিন্তু ওর ভিতরে একটা বিস্ফোরণ চলছে। রাগে চোয়াল শক্ত, মনের ভিতরে গিজগিজ করছে অস্বস্তি। এত কিছু করলো, এত হিসাব কষলো, এতটা এগিয়েও আরুষকে রুখতে পারল না। এবার কি হবে? ঠিক তখনই ঘরে প্রবেশ করলো আরুষ, ভয়ঙ্কর তীব্র ধ্বংসাত্মক এক অবয়ব নিয়ে। চেহারা জমাট বাঁধা অন্ধকার, চোখে সে ভয়ানক শীতল আগুন। মুখের একপাশে রক্তের দাগ, কপালের ক্ষতে রক্ত জমে আছে। সাদা শার্টে ছোপ ছোপ লাল দাগ, এক বাহু রক্তে ভেজা। হৃদের শরীর শিউরে উঠল, যদিও চেহারায় সেটা ফুটিয়ে তুলল না। কিন্তু আরুষের চোখ এড়ালো না। সে দেখলো, বুঝলো হৃদ ভয় পেয়েছে। একটু দেরি না করে সপাটে একটা চড়। হৃদের মাথা কাত হয়ে গেল। মুখের একপাশ মুহূর্তে লাল হয়ে উঠল। এরপর আরেকটা আঘাত সোজা নাকে। ওর নাকটা ফেটে গেল সঙ্গে সঙ্গে। গরম রক্ত গড়িয়ে পড়ল মুখে। কষে গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। এরপর আরুষ থামল না, হৃদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তারপর সে হাত, যে হাতে হৃদ মেহেরকে স্পর্শ করেছিল, আরুষের চোখ দুটো জলজল করছে, মুখ শক্ত। এক নিঃশ্বাসে পা তুলে সে হাতখানা পিষে ফেলল। হৃদের মুখ থেকে বিকট চিৎকার বেরিয়ে এলো, শরীর কেঁপে উঠল যন্ত্রণায়। আরুষ এবারে হৃদকে ছেড়ে দিয়ে মেহেরের কাছে এসে হাঁটু ভেঙে বসলো। চেয়ারে বাঁধা মেয়েটা স্থির বসে আছে। আরুষ ওর হাত পায়ের বাঁধন খুলে দিল। বাঁধন খুলে মেহেরের গালে হাত রাখতে গেলে তখনই হাত বাড়িয়ে ধাক্কা দিয়ে এক মুহূর্তে আরুষকে সরিয়ে দিল মেহের। এই ছেলেটা আমায় স্পর্শ করলো কেন? আপনি আগে কেন আসলেন না? আমার শরীরে হাত দিল কেন? আপনি আগে কেন আসলেন না? শান্ত দৃঢ় হয়ে বসে থাকা মেয়েটা হঠাৎই ফেটে পড়ল। মেহেরের চিৎকারে কেঁপে উঠল সারা ঘর। আরুষ চুপ। সে জানে এ ক্ষত বাইরের নয়, ভিতরের। এই আগুন এক মুহূর্তের নয়, এটা জমে থাকা আগুন। আর এই আগুনে সে নিজেও পুড়ছে। মেহেরের চোখ জ্বলছে অভিমানে, যন্ত্রণায়। আরুষকে পুনরায় ছুঁতে গেলে আবার ধাক্কা দিল। আরুষ শক্ত করে জোরপূর্বক মেহেরকে চেপে ধরল, আঁকড়ে নিল বক্ষদেশে। মেহের প্রথমে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু আরুষ ছাড়ল না। আরুষের শরীরের উত্তাপে গলতে লাগলো শক্ত মানবীয় হৃদয়। এতক্ষণ দুঃখ আর অভিমানে আগুন হয়ে থাকা মেহের ঝরে পড়ল কান্নায়। আরুষকে জড়িয়ে ধরে শব্দ তুলে কাঁদল সে। আমায় ছুলো কেন? আপনি কেন আসলেন না? আমায় ছুলো কেন? আরুষের বুকের ভিতর আগুনের জ্বলন। মেয়ের থেমে থেমে কাঁদছে। এই দোষী মেয়েটার কান্না তার বুকে প্রতিবার ছুরির মতো আঘাত হানে। যার চোখের আগুন আরুষের তেজের সাথে পাল্লা দিয়ে চলে, তার চোখের জলেও যে ও হৃদয় কাঁপে। এই মেয়েটার সৃষ্টি কাঁদার জন্য নয়, আরুষকে কেবল ভালোবাসার অনলে পোড়ানোর জন্য। কিন্তু আজ যে জানোয়ার তার চোখের জল আনলো, তাকে আরুষ ছাড়বে না। সে মেহেরের পিঠে হাত বুলিয়ে বলল, কাঁদে না জান, মাফ করে দে আমায়। আর কখনো দেরি হবে না। প্রাণ থাকতে কেউ আমার শ্বেতপদ্মকে ছুতে পারবে না। শান্ত হ জান। মেয়ের শান্ত হলো না। শার্ট খামচে ধরে চোখ ভাসালো। কতদিন সে মন ভরে কাঁদে না। পৃথিবীর সকল দুঃখ বুঝি তার বুকের উপর ভর করেছে। কয়েক মিনিট পেরোলো। আস্তে মেহেরের কান্নার গতি থেমে এলো। থামতে থামতে একদম চুপ হয়ে গেল সে। আরুষ টের পেল মেহের ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সে নিঃশব্দে মেয়েটাকে কোলে তুলে নিল। তারপর হৃদের দিকে হিংস্র চাহনি ফেলে এক পলক চাইল। অতঃপর আশিকের উদ্দেশ্যে বলল, এটাকে তুলে নিয়ে টর্চার সেলে ফেলে আয়। জল্লাদকে বলবি আমার ফুলকে স্পর্শ করা ওই পাপি হাতটাকে ফুটন্ত পানিতে সিদ্ধ করতে দিতে।
আমি এসে চামড়া ছাড়াবো। আরুষ বেরিয়ে গেল ঘর থেকে। আর হৃদের কম্পমান আত্মা ধকধক করছে। শরীরে এখনই যেন জ্বর চলে আসে, অথচ সে জানেই না এটা কেবল শুরু ছিল। আরুষ নিঃশব্দে দরজা বন্ধ করলো। ঘরটা ক্ষীণ আলো আধারের মিশেলে আবছা, তবে সবকিছু স্পষ্ট। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে বিছানায়। মেহেরকে শুয়ে দিতেই চাঁদের আলোর খানিকটা এসে পড়ল মেহেরের শান্তমুখী। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া মেয়েটা শুকিয়ে যাওয়া ঠোঁট, চোখের জল সবকিছুই ওর ব্যথার আলামত বইছে। আরুষ ধীরে ধীরে ওর দিকে ঝুঁকল। মেহেরের শ্বাস প্রশ্বাস একদম ধীর, বুকটা ওঠানামা করছে নিয়মিত ছন্দে। মেহেরের ফর্সা গালের উপরে লালচে একটা দাগ, হৃদের আঙ্গুলের চাপের দাগ। আগুন জ্বলে উঠল আরুষের বুকে। মন প্রশ্ন করলো, আর কোথাও আঘাত নেই তো? শরীরে কোথাও আঘাত লেগেছে কিনা দেখতে গিয়ে ওর হাত মেহেরের বুকের কাছে গেল। তখনই মেয়ের ধরফরিয়ে উঠে বসে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে। কি করছেন আপনি? এক মুহূর্তের জন্য থমথমে আবেশের সৃষ্টি হলো পরিবেশে। আরুষ চোখের পলক ফেলল না, কেবল ফিসফিস করে বলল, বাধা দিও না জান, আমায় দেখতে দাও। তোমার কোথায় কোথায় লেগেছে? মেয়ের চোখ জ্বলে উঠল ক্ষোভে। কেন? মলম লাগাবেন? মলম লাগালেই আপনার ব্যর্থতা ঘুচে যাবে? আমার স্মৃতি থেকে মুছে যাবে বিষ ব্যথার অনুভূতি? আপনি পারবেন মুছতে? পারলে বলুন, আমি জামা সরাচ্ছি। মেয়ের কণ্ঠস্বরে ছুরির ফলা, শীতল ধারালো ক্ষোভে ভর্তি, যেন রাগে পাগল হয়ে গেছে মেয়েটা। আরও অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর ঠোঁট ছিঁড়ে। এরপর ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল মেহেরের সামনে। আমি সত্যি ব্যর্থ জান, কিন্তু আমি বসে থাকবো না। তোমার শরীরের একটা দাগের বিনিময়ে 1000টা ক্ষত আমি ফিরিয়ে দিব। ওর চোখে আগুন, তীব্র প্রতিশোধের আগুন। কণ্ঠস্বরের ভারটা তীব্র, অর্থাৎ হাওয়ায় ছুঁয়ে দেওয়া কথা নয়। এই কথা রাখা হবেই। ঘরের বাতাসে কেবল মেহেরের শ্বাস প্রশ্বাসের শব্দ। রাগ, অভিমান আর ক্ষোভ একসঙ্গে ওর শরীরের প্রতিটা কোষ জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আরুষ সামনে বসে, কিন্তু ওর দৃষ্টি যেন মেহেরকে ছুঁতে পারছে না। মেহেরের সারা শরীর রাগ, অভিমান, ঘৃণা, ক্লান্তি মিশিয়ে একসঙ্গে দাও দাও করে জ্বলছে। মেহের দাঁতে দাঁত চেপে বলল, বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। আমার জীবনে প্রত্যেকটা কাল রাতেই আপনি ডেকে এনেছেন। 2 দিন পর পর কেউ না কেউ আমায় তুলে নিয়ে যাচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বেঁধে রাখছে, নোংরা কথা বলছে। ওর কণ্ঠস্বর কাঁপল, চোখের গর্তে জল জমল। আজকে একটুর জন্য আমি ধর্ষিত হইনি মিস্টার শেখ, নয়তো ক্ষতবিক্ষত শরীর নিয়ে এতক্ষণে হাসপাতালে জীবিত কিংবা মৃত পড়ে থাকতাম। আপনি বুঝতে পারছেন আপনি আমার জীবনের কত বড় অভিশাপ? আর কত আমার ক্লান্ত লাগে। শেষ কথাটা বলতে গিয়ে সমস্ত শক্তি হারিয়ে ফেলল মেয়েটা। উত্তেজিত শরীরটা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। ভারী পেটে ব্যথা করছে, কিন্তু এই সমস্ত যন্ত্রণার তুলনায় মাথার রাগটা আরও বেশি জ্বলে উঠছে। আরও চুপচাপ বসে রইল কিছুক্ষণ। অতঃপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকালো মেহেরের মুখে, চোখে দুঃখ, অনুশোচনা। একটু এগিয়ে এসে নিচু গলায় বলল, মেহেরজান, আমি জানি আমি তোমার জীবনের অভিশপ্ত অধ্যায়, কিন্তু আমার জন্য তুমি ধর্ষিত হতে, এটা তোমার ভুল ধারণা। আরুষ এবার চোখ নামিয়ে নিল। গলার সুর আরও গভীর হলো। আজকাল অহরহ ধর্ষণ হচ্ছে। তাদের জীবনে আমি নামক অভিশাপ নেই, তাদের কোনো শত্রু নেই, তাদের সহজ জীবনে কেন তবে দুর্ঘটনা ঘটছে? একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। আবারও বলল, ও তোমায় এর চেয়ে বেশি ছুঁতে পারত না, কেউ পারবে না, কারণ অপরাধীরা ভয় পায় আমার মতো অভিশাপকে। আমি মরে গেলেও তোমায় কখনো অরক্ষিত করে যাব না জান, আমার ওয়াদা রইল। কথাগুলো এমনভাবে বলল যেন নিজের জীবন দিয়ে হলেও এই প্রতিজ্ঞা রক্ষা করবে আরুষ। মেহের তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বলতে পারছে না। ওর কষ্ট, রাগ, ঘৃণা সব কিছুর মাঝে কোথাও একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে, যা ও নিজেই বুঝতে পারছে না। মানসিক দ্বন্দ্ব নিয়ে মেহের চুপচাপ বসে থাকলো প্রায় অনেকক্ষণ। চোখে মুখে অবসাদ, দুঃখ আর যন্ত্রণা ছায়া। আরুষ ধীর পায়ে উঠে গিয়ে 1 গ্লাস গরম দুধ ও পেনকিলার নিয়ে এলো। মেহেরের পাশে বসে গ্লাসটা মেহেরের সামনে ধরে বলল, হাঁ করো। মেহের ঠোঁটে এক টুকরো ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, আপনার এই পেনকিলার আমার অন্তরের ব্যথা কমাবে না মিস্টার শেখ, এটাকে সরান, নয়তো ছুঁড়ে মারব। শেষ কথাটা গর্জন করে বলল সে। আরুষ গভীরভাবে ওর চোখের দিকে তাকিয়ে রইল, হতাশ সুরে বলল, তোমার মনের ব্যথা দূর করার সাধ্য আমার নেই জান, কিন্তু শরীরের ব্যথা আমি সহ্য করতে দেব না। একটু খাও প্লিজ। আমার চ্যাম্পের কি দোষ বলো? আমার করা ভুলের শাস্তি ওকে তুমি দিও না। অনেকক্ষণ কিছু খায়নি, একটু খেতে দাও। তুমি না মা? শেষ কথাটায় আবেগের বাস, অস্পষ্ট এক করুণ সুর হয়ে বেজে গেল। মেহেরের রাগ যেন এক নিমিষে গলে পড়ল। বাচ্চাটার কথা মনে হতে সে অজান্তে নিজের পেটে হাত রাখল। চোখ দুটো টলমল করছে। আজ যদি বাবুটার কিছু হয়ে যেত। কোনো বাকবিতণ্ডা না গিয়ে মেহের চুপচাপ গ্লাসটা হাতে তুলে নিল। ধীরে ধীরে দুধ ও পেনকিলার গিলে ফেলল। আরুষ মৃদু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেহেরের হাতটা আলতো করে ধরল। গভীর অনুরোধ ঝরে পড়ল কণ্ঠে, শেষবার তোমায় একবার দেখবো মেহেরজান।
আজ কোনো যৌনতা নয়, আমার শ্বেতপদ্মের গায়ের দাগটুকু দেখব। তুমি বললে এরপর আর কখনোই না। প্লিজ একটু অনুমতি দাও, বুক জ্বালা করছে জান। আরুষের গলায় অপার্থিব আকুলতা, ব্যথা আর কিছু একটা আরতি। মেহেরের মন একটু নরম হলো। অনেকক্ষণ পর পেটে দানা পানি পড়ায় শরীর ছেড়ে দিচ্ছে তার। কথা বলতেও ভালো লাগছে না। কি মনে করে যেন দীর্ঘশ্বাস ফেলে শরীর থেকে ভূষণ সরালো সে। লাইটের ম্লান আলো মেহেরের ডান কাতের স্কেচ মার্ক দেখা গেল। পিন আপ করা ওড়নায় জোরে টান পড়ায় পিনের খোঁচায় ছুলে গেছে চামড়া। আরুষের চোখ স্থির হলো বক্ষস্থলের ত্বকে নখ বসানো লালচে দাগগুলো। আর কোথাও কোনো চিহ্ন নেই, কেবল গালে। শিউরে উঠল আরুষের শরীর। জানোয়ারটা কত জোরে না পিষ্ট করেছে। ইস, বুকের ভিতর কুটকুট করে ব্যথা শুরু হলো। এক প্রহর চেয়ে থেকে ঘৃণায় চোখ সরিয়ে ফেলল আরুষ। এই ঘৃণা তার নিজের প্রতি। সত্যি তার ভুলের ক্ষমা হয় না। এই দাগ মেয়েটার তো প্রাপ্য ছিল না, কখনোই না। আরুষের চোখের রং এক নিমিষে পাল্টে গেল, রক্তবর্ণ ধারণ করলো। ফুসফুস যেন নিঃশ্বাস আটকে রেখেছে। আরুষ জানে না জানোয়ারটার মৃত্যু কত ভয়ানক হবে। শুধু এতটুকু জানে যতটা সে তাকে দেওয়ার পরিকল্পনা করেছে তার চেয়েও শতগুণ ভয়ানক। নীরবে মেহেরের গায়ের ওপর চাদর টেনে দেয় সে। মেয়েটার কোমল গায়ে আঙুল ছোঁয়ায়। এই ক্ষতবিক্ষত মনে কিছুটা যদি শান্তি দিতে পারত, অথচ নিজেই ভেতর ভেতর এক গভীর ব্যথায় ডুবে আছে। ধীরে ফিসফিস করে প্রশ্ন করে আরুষ, কষ্ট হয়েছে? মেহের প্রতিক্রিয়াহীন কণ্ঠে উত্তর করল, যদি বলি বেগানা পুরুষের থাবায় পড়ে বুকটা যন্ত্রণা পড়ছে, আপনি পারবেন সে ব্যথা ধুয়ে মুছে দিতে? চোখ বুঝলে মনে পড়ছে কেন? বারবার মনে হচ্ছে হাতটা আমার বুকে আবার আবার পিষ্ট হচ্ছে। আমি কবে ভুলব? একটা মুহূর্ত আর সহ্য করতে পারল না আরুষ। বুকের সঙ্গে মিশিয়ে নিল মেয়েটাকে। শরীরের প্রতিটা রন্ধ্রে আগুন, অথচ হৃদয়ের গভীরে কি ভীষণ হাহাকার জমে আছে। এত কষ্ট কেন হচ্ছে তার মেয়েটার জন্য? প্রেম নাকি নেশা, নাকি মৃত্যুর মতো সর্বগ্রাসী কিছু ছুঁয়েছে মন? মেহের ফিসফিস করে বলল, আমায় একটু বাথরুমে নামিয়ে দিয়ে আসবেন? হাঁটার শক্তি পাচ্ছি না, ঘিনঘিন করছে শরীর। একটু অ্যাসিড হতো না? চামড়া তুলে ফেললে হয়তো হয়তো শান্তি লাগতো। আরও শক্ত করে আঁকড়ে ধরল ওকে। কণ্ঠে করুণ অনুরোধ ঝরে পড়ল, জান রে, চুপ কর, সহ্য হচ্ছে না। নামিয়ে দিয়ে আসুন, ফিসফিস কণ্ঠে বলল। আরুষ আর এক মুহূর্ত দেরি করল না। কোলে তুলে নিয়ে বাথরুমের দরজা পর্যন্ত নিয়ে গেল। দরজাটি একটু ভিড়িয়ে দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দিল। হৃদয়ের ভেতর জমে থাকা ব্যথা ধীরে ধীরে প্রতিশোধের তাড়নায় রূপ নিচ্ছে। হিসেব কষতে লাগলো সে কতটা কষ্ট দিলে, কতটা ঘৃণা জমলে এই বুকের আগুন নিভে। হঠাৎ ভেতর থেকে চাপা কান্না শব্দ এলো। আরুষের খেয়াল ভাঙল মেহের কাছে। চোখ মুখ শক্ত করে এক প্রচণ্ড রাগে দেওয়ালে নিজের হাত পরপর ঘুষি মারল আরুষ। কাছে কাটা হাতটা রক্তাক্ত হলো পুনরায়, অথচ ব্যথা অনুভব করল না। প্রতিশোধের জ্বালার কাছে ব্যথা, এ রক্ত কিছুই নয়। এই দুঃসহ রাতের জন্য, মেহেরের এই দশার জন্য আজ শুধু সেই দায়ী। দায়ভার টলানোর দায়িত্ব তাও তারই। প্রায় আধা ঘন্টা পর মেহের বের হলো। সাদা সালোয়ার, ভেজা চুলের টপটপে পানি পিঠ ভিজিয়ে দিয়েছে। মন ভালো থাকলে হয়তো এই সর্বনাশের সৌন্দর্য মাতাল করে দিত, কিন্তু এখন ওর ভেতর কেবল অস্থিরতা, অনুতাপ, ব্যথা কাজ করছে। মেয়ের ধীরে বিছানায় বসলো। কম্পিউটার টেনে নিল গায়ে। তারপর একদম স্বাভাবিক গলায় বলল, এসি বন্ধ করুন, ঠান্ডা লাগছে। আরুষ চমকে উঠল। এই তো একটু আগে বাথরুমের ভেতর কান্না ভেঙে পড়েছিল মেহের, আর এখন কোনো আবেগ নেই, কোনো কম্পন নেই। এতটা দ্রুত নিজেকে গুছিয়ে নিল সে? বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে আরুষ। তার মনে হয় মেয়েটা আগুনের মতো, সব কিছু পুড়িয়ে শেষ করে দিতেও পারে, আবার ছায়ের নিচে নিঃশব্দে লুকিয়ে থাকতেও পারে। কি আশ্চর্য সে! এসি বন্ধ হতেই কক্ষের কৃত্রিম বাতাস থেমে গেল। নিস্তব্ধতার মাঝে মেহের এক মনে জানালার বাইরে তাকিয়ে আছে। বাইরে অন্ধকার আকাশ, নিস্তব্ধ রাত, আর ভেতরে অভ্যন্তরীণ ঝড়। ওর কণ্ঠটা অনুভূতিহীন, নির্জীব। আমার মোবাইলটা কি পাওয়া যাবে? মিসিং, খুব দরকারি কিছু ডকুমেন্ট ছিল। আর গভীর দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। আচ্ছা, দেখব। একটা মুহূর্ত নীরবতা। তারপর মেহের ঠান্ডা গলায় বলল, একটু বসুন, অনেক কথা জমা আছে, আপনাকে শোনানো প্রয়োজন। আরুষ খাটের কিনারায় গিয়ে বসলো। শীতল দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। ওর গালের কালশিটে দাগ বুকের ভিতর গভীর ক্ষতের সৃষ্টি করছে। মেহের ধীর কণ্ঠে ক্লান্তি নিয়ে বলল, আপনাকে অনেক তিক্ত কথা শুনিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরুষ বিস্মিত হয়ে ভ্রু কুঁচকাল। কোন কথা? আপনি নির্দোষ, অথচ একবারও বলেনি। পুরো পৃথিবী আপনাকে ধর্ষক ভাবলো, তা কি খুব ভালো লাগলো? আরুষ একবার নিঃশ্বাস ফেলল। ঠোঁটের কোণে স্পষ্ট বিদ্রুপের হাসি ফুটে উঠল। আমার আয়নাই আমায় অপরাধী ঘোষিত করেছে? কাকে শোনাবো বেকুসুর গল্প? মেয়েরা এক মুহূর্ত থেমে গেল। তারপর খুব স্বাভাবিক সুরে বলল,
অনিমার লাইফ রিস্কে আছে। মেয়েটা বেঁচে থেকেও মরে গেছে। ওরা 4 জন ছিল। ওদের কাছে অনিমার ভিডিও আছে। মানুষ এত নোংরা হতে পারে কল্পনাও করিনি। অনিমার জন্য পার্মানেন্ট সেফ জায়গার ব্যবস্থা করতে হবে। আরুষ ঠান্ডা গলায় বলল, আচ্ছা মিস্টার শেখ। আরুষ পুনরায় তাকালো মেয়েটার দিকে। 2 দিনের মধ্যে অনিমার দোষীদের সাজা চাই আমি, আর সেই সাজা হবে মৃত্যুদণ্ড। কিভাবে কোথায় জানি না, কিন্তু পশুগুলোর নিধন চাই। পশু নিধনে গুনাহ নেই। ধর্ষকের সোজা একটা মৃত্যুদণ্ড। ওদের বেঁচে থাকার অধিকার নেই। মেহেরের চোখ থেকে যেন লাভা গলে বের হচ্ছে। কি তীব্র তেজ ক্ষোভ। আরুষ খুব স্বাভাবিকভাবে মাথা ঝাঁকালো। সাজা দেওয়া হবে, কাল খবরে ছাপা হবে, চিন্তা করো না। মেয়ের একটু দম নিল। বেশি উত্তেজিত হলেই কেমন অস্থির হয়ে যায় সে। ঘাম জমে কপালে, হয়তো প্রেগনেন্সির সিমটম। মেয়ের গভীরভাবে তাকালো আরুষের চোখে। আরুষের কালো চামড়ার মোড়ানো মুখটা হাসিহীন ফ্যাকাশে। একটা প্রশ্ন করো, আপনার এত শত্রু কেন? আপনি অপরাধী? আরুষ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, আমি অভিশাপ। কারো পোড়া নিয়তি, কারোর আজাব। এই আমিকে চেনার ক্ষমতা সে তো পদ্মের নেই। ঘুমাও যান, আমি আসি। আরুষ উঠে দাঁড়াতে মেয়ের কাপা কণ্ঠে বলল, মিস্টার শেখ। আরুষ থামল না, দরজার দিকে পা বাড়ালো। কখনো এত বেশি অপরাধ করে ফেলবেন না যার দরুন আপনাকে আমার ক্ষমা করা হবে না। জানেন তো মেয়েদের জীবনে স্বামীর কতটা প্রয়োজন? আরুষের বুক কাঁপল। এক মুহূর্তের জন্য সে পা থামালো না, বেরিয়ে গেল। থেমে গেলে দুর্বল হবে। মেয়েদের চোখের গভীরে ডুবে যাবে। মনের আগুন নিভে যাবে। আর আজ আগুন নিভতে দিলে চলবে না। মেয়ের ধীরে চোখ বন্ধ করলো। চোখের কোনা বেয়ে নীরবে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। বোবা সাক্ষী, দুঃখে নীরব হাসা, এরই নাম চোখের জল। কাঁদতে ইচ্ছে করছে ভীষণ, বুক ভেঙে যাচ্ছে, অথচ কান্নার শব্দ শোনার মতো কোনো বিশ্বস্ত বুক নেই। কেউ নেই যে ওর কষ্টটা নিজের করে নেবে। কেউ নেই যে বলবে, কাঁদো, আমি আছি তো। টর্চার সেলের অন্ধকারের গহ্বরে মিশে থাকা ছোট্ট ঘরটা যেন পৃথিবীর তৈরি একখানা নরক। অন্ধকার, নীরব, অথচ বাতাসে ভাসছে এক বিকট আত্মচিৎকার। হৃদের কণ্ঠ ছিঁড়ে আসছে গগন বিদারী আর্তনাদে, যার প্রতিধ্বনি গিলে নিতে পারছে না দেয়ালের বিবর্ণ ইটগুলি। ছোট্ট সেই ঘরটা হয়তো জায়গা হিসেবে ক্ষুদ্র, তবে যন্ত্রণা আর ভয়াবহতা তা বিশাল কোনো শাসনভূমি। হৃদকে ধাতব ব্রেঞ্চের সঙ্গে শক্ত করে বাঁধা শরীরের প্রতিটি পেশি তীব্র যন্ত্রণা সংকুচিত। ডান হাত বিশাল কড়াইয়ে টকবকে ফুটন্ত পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। রক্ত, মাংস, শিরোপশিরা ধীরে ধীরে গলে যাচ্ছে উন্মুক্ত উত্তাপে। প্রতিটি সেকেন্ড তার অস্তিত্ব ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর হৃদ শুধু ছটফট করছে, কাতরাচ্ছে, বিলিয়ে দিচ্ছে তার শেষ শক্তিটুকু। বাষ্প মাখা ঘরটায় ভারী পায়ে প্রবেশ করল আরুষ। ঘরের এক কোণে বিশালাকার দানবীয় জল্লাদ দাঁড়িয়ে, গালে চাপদারি, পেশি স্পিড, জঙ্গলের শিকারীর ন্যায় অন্ধকার গহ্বরের মতো ভয়ঙ্কর চাহনি, যে বিন্দু মাত্র দয়া দেখাচ্ছে না, বরং দাঁড়িয়ে থেকে হৃদের যন্ত্রণা উপভোগ করছে। এ তাণ্ডবই তার উপাসনা, এ চিৎকারই তার সঙ্গীত। তার শরীর মন দয়া মায়াহীন, তাই বোধ হয় তাকে জল্লাদ উপাধি দেওয়া হয়েছে। আর ধীর পায়ে সামনে এগিয়ে এলো। ছোট্ট টিনের বাক্সের ভেতর থেকে কালো গ্লাভস বের করে একে একে পড়ল। দেখে বোঝা যায় একটা পরিপাটি পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এরপর কুৎসিত যন্ত্রণা ছটফট করতে থাকা হৃদের পাশে বসলো আরুষ। চোখে এক ভয়াবহ নিষ্ঠুরতা, যা কেবল ধ্বংস করতে জানে। কিরে, কষ্ট হচ্ছে? আরুষের কণ্ঠস্বরে ভয়ঙ্কর শীতলতা। সে যেন মানুষ নয়, অনুভূতিহীন বরফের পাথর। হৃদ ফ্যাকাশে মুখে কেঁদে ফেলল। কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। আরুষ হৃদের সিদ্ধ হাত সজোরে তুলে নিয়ে বরফ পানিতে ডুবালো। তীব্র জ্বালাময়ী হাতের উপর ঠান্ডা পানির প্রলেপটা ঠিক সহ্য হলো না তার। কুকিয়ে ওঠে হৃদ। আরুষ তবু থামে না। হৃদের হাতের আলগা চামড়া চিমটির সাহায্যে একটানে খসিয়ে ফেলে। একটা হৃদয় বিদারক চিৎকারে শেলের দেয়াল কেঁপে উঠল। ভূমিকম্পের মতো কম্পন বলা চলে। হৃদের চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে আসছে। শ্বাস রুদ্ধ হয়ে আসছে ব্যথার তীব্রতায়। হাতের মাংস যেন দপদপ করে জ্বলছে। কাঁচা মাংসের গাঢ় লাল রং আরও গাঢ় হয়ে উঠছে। স্নায়ুর প্রতি প্রান্ত থেকে ব্যথার তীক্ষ্ণ সুই ঢুকে যাচ্ছে শরীর জুড়ে। ঘামের সঙ্গে কাঁপতে থাকা হৃদের ঠোঁট কেঁপে কেঁপে ওঠে। চোখের সামনে ঝাপসা অন্ধকার ঘনীভূত হয়। নিঃশ্বাস নিতে গেলে বুকের ভিতর থেকে একটা চাপা গঙ্গানি বেরিয়ে আসে। বুক ভর্তি কান্না দলা পাকিয়ে উঠছে, কিন্তু ব্যথার চেয়ে বেশি আতঙ্ক ওর মনের কোণে চেপে বসেছে। এরপর কি হবে? আরুষ কি একটু রেহাই দেবে তাকে? কিন্তু না, আরুষ থামল না। সে বাম হাত দিয়ে হৃদের চুল শক্ত মুঠোয় চেপে ধরল, ঠিক যেন একটা বন্য সিংহ শিকারের গলায় দাঁত বসিয়েছে। গর্জে উঠল, আমার ফুলকে ছোঁয়া খুব বড় ভুল হয়েছে তোর। যে হাত আমার ফুলের কোমলতা উপভোগ করেছে, সে হাত আজ আস্ত থাকবে না। যে নোংরা নজর ফেলে ওর দিকে তাকিয়েছিলি, সে চোখ আস্ত থাকবে না। যেই কলিজা ভর্তি সাহস নিয়ে আমার ফুলকে ভোগ করতে চেয়েছিলে, সেই কলিজা আমি নিজে হাতে টেনে আনবো। ওর গায়ে হাত দেওয়ার দুঃসাহস কিভাবে হলো তোর?
আরুষের গর্জনে পুরো ঘর কাঁপলো, যেন ভূমিকম্প নেমে এসেছে। হৃদ শ্বাস নিতে পারছে না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভুল হয়ে গেছে ভাই, ভাই মাফ করে দাও। কণ্ঠে অসহায় আর্তনাদ। ভয় পাচ্ছিস? তোর না কলিজা বড় দম ফুরিয়ে গেল? আরুষ এরপর ঠান্ডা গলায় প্রশ্ন করলো, অনিমাকে রেপ করেছিলি কেন? হৃদের ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে, কিন্তু কোনো মতে ফিসফিস করে বলল, তোমাকে ফাঁসানোর জন্য ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দাও। আরুষের চোখে একটা ঘৃণা দেখা গেল। আরও কঠিন কণ্ঠে বলল, কতজন ছিল সাথে? হৃদ হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তো 3জন। আরুষ ধীর পায়ে উঠে দাঁড়ালো, পকেট থেকে হৃদের মোবাইল বের করলো, তারপর সেটা হৃদের অক্ষত হাতে গুঁজে দিয়ে হুকুমের সুরে বলল, কল কর ওদের, বল নতুন শিকার পেয়েছি, এক্ষুনি চলে আসতে বলবি। হৃদ ভয়ে অসাড় হয়ে গেছে, কিন্তু আরুষের হিংস্র চোখ দেখে বুঝতেই পারছে অবাধ্য হলে পরিণতি আরও ভয়ানক হবে। হৃদ কাপা হাতে মোবাইল ধরল, কোনো মতে নম্বর বের করলো, তারপর কাপা গলায় বলল, তোরা এখনই চলে আয়, একটা নতুন শিকার পেয়েছি। হৃদের কণ্ঠ এতটাই কাঁপছিল যে কেউ শুনলেই বুঝতে পারত ওর শরীরে প্রতিটি স্নেহ ভয়ে জমে গেছে, অথচ মূর্খের দলের কোনো একজন তা বুঝল না। অপর প্রান্ত থেকে ফোন ধরে উল্লাসে বলে উঠল, ও সত্যি? কই কই ঠিকানা দে শালা। হৃদ আর কিছু বলার আগে আরুষ ফোনটা তার হাত থেকে কেড়ে নিয়ে কেটে দিল। এরপর ঠিকানা মেসেজ করে মোবাইলটা ভেঙে ফেলল আছাড় দিয়ে, যেন ওদের সঙ্গে আর কোনো যোগাযোগ না থাকে। আরুষ ঠোঁটের কোণে অদ্ভুত বিকৃত হাসি ফুটিয়ে তুলল, যে হাসি দেখে হৃদের বুকের ভিতর রক্ত জমে গেল। এই হাসির অর্থ হয়তো একটাই, আগামী কয়েক ঘন্টা পর যে নরক যন্ত্রণা ওদের জন্য অপেক্ষা করছে, সেটার জন্য হৃদ ও তার দস্যুরা মোটেও প্রস্তুত নয়। 1 ঘন্টা পর টর্চার সেলের মেঝেতে আধো অন্ধকার ঘরে পড়ে আছে 3 বিবস্ত্র পুরুষ দেহ। প্রাণহীন নয়, তবে নিঃসন্দেহে তারা এখন মৃত্যুর শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখ শক্ত করে বাঁধা, হাত পা দড়ি দিয়ে শক্তভাবে আটকানো। কেউ চিৎকার করতে চাইলে ওদের মুখে কাগজ গুঁজে দেওয়া হয়েছে। এখনও ওরা জানে না ওরা কোথায় আছে, কি হতে চলেছে। তারপর এই আচমকা হৃদয় বিদারক এক তীব্র চিৎকারে কেঁপে উঠল গোটা সেল। ওদের চোখের বাঁধনও খুলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে। অন্ধকারের অভ্যস্ত চোখগুলো ধীরে ধীরে সামনের দৃশ্য দেখতে শুরু করলো। ওরা দেখলো হৃদ মেঝেতে পড়ে কাঁপছে, 2 হাত অ্যাসিডে চুবানোর ফলে বিশ্রীভাবে ঝলসে মাংস বেরিয়ে এসেছে। রক্তে ভিজে যাচ্ছে ঘরের মেঝে, ওদের গলাগুলো শুকিয়ে গেল। হৃদের মুখ দেখে বোঝা যাচ্ছে ও আর মানুষ নেই, ও এখন কেবল এক বিকৃত যন্ত্রণার জীবন্ত উদাহরণ। একজন আতঙ্কে হাঁপাতে হাঁপাতে বলল, হৃদ কি হয়েছে তোর? তারা ভয়াবহ কিছু আন্দাজ করলেও বাস্তব চিত্রটা আরও ভয়ানক। ধীর পায়ে সামনে এগিয়ে আসে আরুষ, কালো পোশাকে ঢাকা শরীর, চোখের অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। ওরা 3জন থরথর করে কাঁপছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ভয় ওদের হাড়ে হাড়ে প্রবেশ করেছে। আরুষ নীরবে একটা সুইচ ব্লেড বের করলো, তীক্ষ্ণ, বেশ ধারালো বোধ হয়। এতদিন যত্ন করে রেখেছিল এদের মতো পশু জবাই করার জন্যই। আরুষ ঠান্ডা কণ্ঠে একটাই প্রশ্ন ছিল, হিসাব করে বল, জীবনে কয়টা রেপ করেছিস? 1 মুহূর্তের জন্য ঘর নিস্তব্ধ। এর পরপরই একজন তড়িঘড়ি করে মুখ খুলল, ভাই আমরা ভুল করছি, আমরা এইসব করব না ভাই, প্লিজ আমাদের ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলছি ভাই, ভালো হয়ে যাব। আরুষ একটু ঝুঁকে এলো, ঠোঁটে একটা হালকা ব্যঙ্গাত্মক হাসি। তুই এখনও ভাবছিস এটা দরদ দেখানোর জায়গা? আমি তোদের ক্ষমা করতে নয়, শাস্তি দিতে এনেছি। আরুষের চোখ গরম হয়ে গেল, এক হিংস্রতা ফুটে উঠল কণ্ঠে। আমার প্রশ্নের উত্তর দে, কয়টা? একজন থরথর করে কাঁপতে কাঁপতে বলল, 6টা ভাই, ভুল হয়ে গেছে। আরেকজন আতঙ্কিত সুরে বলল, 9টা। শেষজন কোনো উত্তর দিল না, শুধু চুপ করে কাঁপতে কাঁপতে আরুষকে দেখছে সে। আরুষ আর অপেক্ষা করতে পারল না, এক ঝটকা ছুরিটা সেই চুপ থাকা ছেলেটার উড়িতে বসিয়ে দিল। করে চিৎকার করে উঠল, কেঁপে উঠল বাকিরা। আরুষ কণ্ঠ শীতল করে প্রশ্ন করলো, তোরটা বলবি নাকি এরপরের কোপ গলায় বসবে? ছেলেটা আর সহ্য করতে পারলো না, হাওমাও করে কেঁদে বলল, 17টা। 17টা শুনে আরুষ থমকে গেল, চোখের ঘৃণা আরও গভীর থেকে গভীরতর হলো। চোয়াল শক্ত হয়ে গেল। ছেলেটার যৌনাঙ্গে সজোরে লাথি বসিয়ে গলা টিপে ধরল। মেয়েদের জোর করতে নেই, কারোর বউ কারোর মেয়ে ছিল তারা। তোদের বাপের অবৈধ টাকা কম ছিল? নষ্টপল্লীতে গেলে আজ আমার হাতে মরতে হতো না? একটা একটা করে মরবি তোরা, একটা একটা করে। ছেলেটার শ্বাস রোধ হয়ে মরা মরা দশা, ভীষণ জোরে গলা চেপে ধরা হয়েছে তার। আরুষ গলা ছেড়ে দিতে ছটফট করে কেশে উঠল ছেলেটা, প্রাণ অর্ধেক বেরিয়ে এসেছিল। আরুষ সরে গিয়ে হিংস্রভাবে হাসল, গালের প্রতিটা ভাঁজে ভাসমান মৃত্যুর হুইসেল। এই অঙ্গ দিয়ে তোরা অহরহ অপরাধ করেছিস, জুলুম করেছিস, চিৎকার উপভোগ করেছিস, অথচ তোরা চাইলেই পতিতাদের কাছে গিয়ে মিটিয়ে নিতে পারতে। যৌনতা তা করলি না কেন? এই অঙ্গ আজ তোদের শরীর থেকে কেটে নেওয়া হবে। তোদের দেখে বাকিরাও ভয়ে কাঁপবে, ধর্ষণ করলে যৌনাঙ্গ কাটা পড়বে। ছেলেগুলোর মুখ ফ্যাকাশে হয়ে গেল। একজন তৎক্ষণাৎ বমি করে দিল ভয়ে আতঙ্কে, কিন্তু তাতে কিছুই যায় আসে না। জল্লাদ এগিয়ে এলো, সে বিশাল দেহে নিষ্ঠুর একরোখা, হাতের শিরাগুলো ফুলে আছে, মুখে একটু করুণা নেই, তার চোখ দুটো মরুভূমির মতো নিষ্প্রাণ।
আরুষ হাত পেছনে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে, চোখে অগ্নিশিখা। একবারে ওদের দিকে তাকালো না, শুধু ঠান্ডা গলায় বলল, কোনো শব্দ করবি না, একদম চুপচাপ মরবি, না হলে। এবার চোখ তুলে তাকায় সে। ওর দৃষ্টি দেখে 3 ধর্ষকের আত্মা শুকিয়ে গেল। তাহলে তোদের মেরে ফেলবো না, তোরা বেঁচে থাকবি কিন্তু জীবন্ত লাশ হয়ে। ওরা আর্তনাদ করতে চাইল, কিন্তু মুখে কাগজ গুজে দেওয়া হলো আবারও। জল্লাদ প্রস্তুত। একটা চেয়ারে প্রথম ধর্ষককে বসিয়ে শক্ত করে বেঁধে ফেলা হলো। জল্লাদ দা উঁচিয়ে ধরল, এক ঝটকায় দা নামালো। গলা ফাটে চিৎকার করলো ছেলেটা, যদিও মুখে কাগজের টুকরো থাকায় তার চিৎকার বিকট শব্দে শোনা গেল না। প্রতিধ্বনি হলো গঙ্গানি। আধারের মাঝে ক্ষীণ প্রতিধ্বনি হওয়া তার ধ্বংসের আর্তনাদ মিলিয়ে গেল বাতাসে। শরীর ধাক্কা দিয়ে কাঁপছিল, রক্তস্রোত মাটিতে পড়ছে। আরুষ এক পাশে চুপচাপ দাঁড়িয়ে, চোখে একটুও করুণা নেই। তারপর দ্বিতীয়জন, তারপর তৃতীয়জন। আজ থেকে তোরা পাপ করবি না, করতে পারবি না, কারণ তোরা আর পুরুষ না। এক ঝটকায় মাথাটা ছেড়ে দিল আরুষ। ঘরের চারপাশে রক্তের কাষ্টে কাঁচা গন্ধ, পিনপিন নীরবতা। 3 জনের শাস্তি শেষ হলো, কিন্তু আরুষের প্রতিশোধ নেওয়া এখনো বাকি। এখনও তো হৃদ বাকি। আরুষ হিংস্র চাহনিতে হৃদের দিকে তাকাতেই হৃদ ভয়ে প্রস্রাব করে দিল, মৃত্যুর ভয়। কি সাংঘাতিক হয় মৃত্যুর ভয়! আরুষ হৃদের ভেজা প্যান্ট দেখে হো হো করে হাসলো। এখনই ভয় মতে ফেলি? আজরাইল আমার চেয়েও বেশি ভয়ঙ্কর রে বোকা। সবুর কর, এখনই মারছি না, তোর মৃত্যু হবে আরও ভয়ানক। হৃদের মনে হলো তার শরীর নিচ থেকে নিস্তেজ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস আটকে আসছে, অস্তিত্বের শেষ বিন্দুটুকুও কেউ শুষে নিচ্ছে। হাত পা অবশ হয়ে গেছে, যেন নিজের শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। চোখের সামনে ধোঁয়াশা, ওর গলা শুকিয়ে কাঠ। শব্দ করার চেষ্টা করেও পারছে না। আরুষের ভয়ঙ্কর দৃষ্টি ও হৃৎপিণ্ডের গতি থামিয়ে দিয়েছে। বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসছে, ঠান্ডা ঘাম জমেছে কপালে। ভেজা প্যান্ট তার, অথচ লজ্জা নয়, আতঙ্কে শরীর শিথিল হয়ে গেছে। গায়ের লোম দাঁড়িয়ে গেছে, দৌড়াতে চাইছে, চিৎকার করতে চাইছে, কিন্তু কণ্ঠনালী বন্ধ হয়ে গেছে। এক ফোঁটা শক্তি নেই। এত ভয় সে কখনই অনুভব করেনি। আজ এই মুহূর্তে হৃদের চোখের সামনে ভেসে উঠছে তার অতীতের করা একটি পাপ। খুন, নির্যাতন, নারীদেহ ছিঁড়ে ফেলার বিকৃত উল্লাস। ভেসে উঠছে মুখগুলো, কাঁদতে থাকা, আর্তনাদ করা, বাঁচার জন্য শেষ আকুতি জানানো নারীরা। হৃদ তাদের কাউকে দয়া করেনি। ভাগ্যের ফিরে আজও সেও দয়া পাচ্ছে না। মৃত্যুর ছায়া তাকে গিলে ফেলতে আসছে, ধীরে ধীরে, নিঃশব্দে। হৃদের শরীরের প্রতিটি কোষ আতঙ্কে জমে গেছে। আরুষ এক পা এগোতেই মনে হলো এই মুহূর্তেই মরে যাবে সে। আরুষ এগিয়ে এসে বসল হৃদের সামনে, গভীর কালো চোখে এক নির্মম তীক্ষ্ণতা। তুই কতজনের ধর্ষক গুনে বল। পালানোর কোনো পথ নেই। হৃদ কাঁপতে কাঁপতে জবাব দিল, 25 জন। আরুষ ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, তার চোখ তীব্র আগুনে দাও দাও করে জ্বলছে। 25 জন? তোকে তবে 25 টুকরো করে কাটা উচিত। বউ বলেছে পশু নিধনে পাপ নেই। তোর মতো নরপশুকে মারলে যদি আমার পাপ হয় হোক, তোর বেঁচে থাকার অধিকার নেই। মুহূর্তে হৃদের 2 পায়ের মাঝে কষে কয়েকটা লাথি বসালো। দগদগে ক্ষত, রক্তাক্ত শরীর, সঙ্গে বডির সবচেয়ে সংবেদনশীল স্থানে একের পর এক লাথি। আরুষ, মারিস না প্লিজ। হৃদের প্রাণ বেরিয়ে যাওয়ার ন্যায় যন্ত্রণা হচ্ছে। কানের পর্দা ফাটিয়ে হৃদ চিৎকার করছে। ব্যথা যেন শিরদাঁড়া দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটছে। পুরো শরীরের প্রতিটি পেশি একসঙ্গে কাঁপছে, ছটফট করে কাঁদছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। জীবনে যত পাপ উপভোগ করেছে, আজ সব যেন তার পাপের সাজা হয়ে ফিরে আসছে। আরুষ থামলো। ব্যাকপ্যাকেট থেকে মোবাইল ফোন বের করে কাকে যেন ভিডিও কল করলো। কল রিসিভ হতেই ক্যামেরা হৃদের দিকে ঘোরালো। আয়েশা খন্দকার। প্রথমে তিনি চমকে উঠলেন হৃদের ভয়ার্ত আধমরা চেহারা দেখে। হৃদ, মায়ের গলা পেয়ে হৃদ একটুখানি আশ্রয় পেল। আতঙ্কে কাঁপতে কাঁপতে কেঁদে উঠল, মম, আমাকে বাঁচাও মম, আমাকে মেরে ফেলবে। আয়েশা খন্দকার করুণ সুরে বললেন, আমার ছেলেকে ছেড়ে দে, হাত জোর করছি, ওকে মারিস না বেটা। হৃদ একটু শান্ত হলো, হয়তো মম সত্যি তাকে বাঁচাবে। কিন্তু পর মুহূর্তে আয়েশা খন্দকারের কণ্ঠ বদলে গেল। ঠোঁটের কোণে নির্মম হাসি টেনে বলল, তুই ভেবেছিলে আমি এসব বলবো? যা বোকা, এটা তো আমার ছেলেই না, ওর জন্য আমার মন পড়বে না বেটা। ওকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছিলাম শুধু তোর সর্বনাশ করার জন্য, আর আমার কাজ শেষ। মম অস্ত্রসিক্ত কণ্ঠে বলল, কিসের মম রে? আমার ছেলে হলে তুই আরুষের চেয়েও বুদ্ধিমান হতিস, কিন্তু তুই আসলে একটা মাথা মোটা। বারণ করেছিলাম লাড়া দিস না আরুষকে, শুনলি না তো, এবার মর। নিষ্ঠুর সুরে বলল। আরুষ বাঁকা হাসলো, ধিক্কারের সুরে বলল, তুমি কারোর মা হওয়ার যোগ্য নও। আমি আগেই জানতাম ও তোমার ছিল নয়। কি সুখ পাও জীবনগুলো নষ্ট করে? সুখ তো পাবো সেদিন যেদিন তুই শেষ হবি। তোর জীবনে কোনো একদিন মেয়ে আসতই। আমি হৃদকে সেই দিনের জন্যই তৈরি করে রেখেছিলাম। তোর মতো পাগলের প্রাণভোমরাকে টেনে নিজের কবজায় আনবো বলে দুধ কলা দিয়ে গাধা পুষেছি। আমি অপেক্ষা করেছিলাম কবে তোর প্রাণভোমরা আসবে আর তাকে হৃদের দ্বারা পিষে দেব। কিন্তু মরকট কোনো কাজের না। মেরে ফেল, তুই না মারলে আমি ওকে একদিন শেষ করতাম। কল কেটে গেল। হৃদ মর্মাহত হরিণের মতো তাকিয়ে থাকে আরুষের দিকে। এত বড় ধোঁকা!
এত বছর ধরে যাকে মা ভেবেছে সে কি আদৌ তার মা ছিল না? যার কথায় অস্ত্র তুলেছে, খুন করেছে, পিশাচ হয়ে উঠেছে, সে কেবল তাকে একটা তুচ্ছ গুটি হিসেবে ব্যবহার করেছে। আরুষ হৃদের কাছে এসে হাঁটু মেরে বসলো, খুব গম্ভীর স্বরে বলল, মৃত্যুর আগ মুহূর্তে নিশ্চয়ই পৃথিবী তোর চোখ খুলে দিল। দেখলি তো, এখানে কেউ কারো না, যার পাপ শাস্তি শুধু তারই। হৃদ অসহায়ভাবে কেঁদে উঠল, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরুষ চোখে প্রচণ্ড ঘৃণার সহিত গর্জে উঠল, ছেড়ে দিতাম যদি না তুই আমার কলিজায় হাত দিতি। কথা শেষ করে আরুষ ধীর গতিতে পকেট থেকে সুইচ ব্লেড বের করলো। হৃদের আত্মা চেড়ে আর্তনাদ বেরিয়ে এলো, না না প্লিজ। আরুষ এক ফোঁটা দয়া দেখালো না, ধারালো ব্লেড অনবরত বুকের গভীরে চালালো। একটা, দুইটা, তিনটা, চারটা অনবরত। ক্ষত বিক্ষত বুক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, রক্তের ফোয়ারায় ভেসে যাচ্ছে মেঝে। আমার ফুলের শরীর স্পর্শ করেছিস, বলেছিলাম না কলিজা ছেড়ে ফেলবো। দেখ, আমি আমার কথা রেখেছি। হৃদের চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল, মুখে দেখা গেল বিকৃত বলিরেখা। নিঃশ্বাস শেষ হয়ে আসছে, তবে কি সে আজরাইলের সম্মুখীন হলো? শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বোধহয় এক্ষুনি। আরুষের বুকটা ছাড়াবাড়া করে কেটে মাংস ফাঁক করলো, কাটা স্থানে হাত ঢুকিয়ে হৃদের হৃৎপিণ্ড সজোরে বের করে আনলো। নিজের হৃৎপিণ্ডটা দেখার আগেই হৃদ ততক্ষণে নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মুখ হা হয়ে আছে, একটা শেষ আর্তনাদ লেপটে আছে ঠোঁটে। আছে এটাই কি মৃত্যুর স্বাদ? আরুষ উঠে দাঁড়ালো, রক্তমাখা ছুরিটা কয়েকবার ঝাঁকিয়ে রক্তের ফোঁটাগুলো মাটিতে ফেলে দিল। তার ঠোঁটে এক চিলতে তৃপ্তির হাসি, চোখে জ্বলন্ত হিংস্রতা। শান্তি লাগছে, খুব শান্তি। ভোর 6টা, আকাশে ফর্সা আলো ছড়িয়ে পড়ছে। রোদের উত্তাপ এখনো স্পর্শ করেনি চারপাশকে। বাতাসে রাতে শিশিরের ঠান্ডা ছোঁয়া, স্নিগ্ধ বাতাস বারান্দার পর্দাগুলোকে আলতো দোলাচ্ছে। চারপাশে নিস্তব্ধতা ভেঙে পাখিদের ডাক কানে আসছে, যেন প্রকৃতি আস্তে আস্তে ঘুম থেকে জাগছে। মাঝে মাঝে গাছের পাতায় শিশিরের বিন্দু ঝরে পড়ছে মাটিতে। মেয়ের দোতলায় খোলা বারান্দায় দাঁড়িয়ে, ভেজা চুলের কিছুটা পিঠে লেগে আছে, কিছুটা বাতাসের সাথে উঠছে। চুলের আগায় জমে আছে পানি, মাঝে মাঝে এক ফোঁটা করে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে, ঠিক যেমন তার মনের অস্থিরতা চোখে জমে আছে, কিন্তু গড়িয়ে পড়ছে না। ঢিলে ঢালা সালোয়ারের আঁচল বাতাসে উঠছে, নরম তুলতুলে কাপড়ের স্পর্শেও শরীরের কেমন যেন একটা শূন্যতা অনুভূত হচ্ছে। হাতের আঙ্গুল রেলিংয়ে রেখে সামনের দৃশ্যের দিকে তাকিয়ে আছে সে। একরাশ বিষণ্ণতা বুকের মাঝে দলা পাকিয়ে বসে আছে। কোনো এক অজানা কারণে মন ভারী লাগছে, যেন কিছু একটা কোথাও ফাঁকা পড়ে আছে, কোথাও এক শূন্যতা তাকে গ্রাস করতে চাইছে। হয়তো আরুষ নামটা মনে আসতে বুকের ভিতর কোথাও শিরশির করে ওঠে মেহেরের। কি অদ্ভুত অনুভূতি! এ মানুষটা তার জীবনের এক দুঃস্বপ্ন, অথচ কেন যেন সেই দুঃস্বপ্ন থেকেই পালিয়ে যেতে পারছে না সে। অদ্ভুত টান, না বুঝতে পারা এক জটিল অনুভূতি, যা তাকে মাঝে মাঝে বিক্ষিপ্ত করে ফেলে। একটা দীর্ঘশ্বাস ফেলে মেহের। চোখ বন্ধ করতেই কাল রাতের দৃশ্যটা ভেসে ওঠে। গভীর চোখ, রুক্ষ স্পর্শ আর সেই তীক্ষ্ণ চাহনি, যা শরীরের প্রতিটি স্নায়ুতে ঝড় তুলেছিল। কিন্তু কেন কেন সে এসব ভাবছে? মেহের জানে না, শুধু জানে আজকের সকালটাও ওকে শান্তি দিল না। হঠাৎই ঠিক পেছনে ভারী একটা উপস্থিতি অনুভব করলো সে। আরুষ, তার উষ্ণ শরীর, ঘুম ঝরানো কণ্ঠ, এলোমেলো ঝাঁকড়া চুল, চোখের কোণায় পেঁচুট এখনও রয়ে গেছে। পরনে শুধু ট্রাউজার, খালি গায়ে ঘুমের অলস ভাব ছড়িয়ে আছে। আরও সে এক মুহূর্ত চুপ থেকে মেহেরের একদম কাছাকাছি এসে দাঁড়ালো। ভেজা চুলের শীতলতা ছুঁয়ে গভীর শ্বাস নিল সে। মেহের সরে যাওয়ার আগেই পেছন থেকে দুটো হাত তাকে আলতো করে জড়িয়ে ধরল শক্তভাবে। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল মেহেরের। আরুষের গরম নিঃশ্বাস তার ঘাড়ে আষ্টে পড়ছে। আর একটু ঝুঁকে সে মেহেরের ভেজা চুলে নাক ডুবিয়ে নেয়। গভীর শ্বাস নেয় একবার, যেন এই গন্ধটা বুকের ভিতর পুড়ে নিতে চাইছে চিরকালের জন্য। একটা প্রশান্তির দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বলে, তুমি কি কোনো সবুজ গাছ? তোমার ছুঁয়ে কেন পাই সতেজ শ্বাস? মনে হয় আমি 100 বছর বাঁচব। মেয়ের থমকে গেল, হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল, তার শরীর অবশ হয়ে আসছে। ছাড়ুন। গলা শক্ত, কিন্তু কণ্ঠস্বরে সেই আগের মতো কঠোরতা নেই, নেই কোনো তেজ, শুধু পালিয়ে বেড়ানোর ব্যর্থ চেষ্টা। আরুষ চোখ বন্ধ করে মেহেরের ঘাড়ে মুখ গুজে বলল, না। মেহেরের এবার সত্যি রাগ হলো, খিটখিটে গলা বলল, ছাড়তে বলছি। আরুষ কেবল মুচকি হাসলো, গলা দুষ্টু ভঙ্গি টেনে বলল, তোমার শরীর বলছে থাকো, মন বলছে যাও, আমি কারটা শুনবো? মেয়ের ধপ করে চোখ বন্ধ করলো রাগ সামলাতে। ছুটাছুটি করার চেষ্টা করলো, লাভ বিশেষ হয় না। আরুষ তার আগে শক্ত করে জড়িয়ে ধরে আরও একটু কাছে টেনে নিয়েছে, চুলে গভীর নাক ডুবিয়ে দিয়েছে আবারও। তুমি এভাবে থাকলে আমি 100 বছর না 1000 বছর বাঁচতে চাইব। মেহেরের শিরা অজানা এক স্রোত বয়ে গেল, হৃদস্পন্দন তাল হারিয়ে এলোমেলো হয়ে পড়ল। এই লোকটা, সে দ্রুত হাতের জোরে আরুষের বাঁধন খুলে নিল। এবার সত্যিই আরুষ তাকে ছেড়ে দিল, তবে তার ঠোঁটের কোণে রয়ে গেল সেই রহস্যময় হাসি। চোখে খেলল স্বভাব সুলভ দুষ্টুমি।
মেহের বিরক্ত হয়ে ভ্রুকুচকে বলল, অসহ্য। আরুষ ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তোমার অপ্রিয় অসহ্য। এতটুকু বলে সে আলগোছে মেহেরের দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে ফিরে গেল। আর মেহের দাঁড়িয়ে রইল, বুকের ধুকবুক করা শব্দটা শুনতে শুনতে। নিজের মনকে বোঝাতে চাইল যে এসব কিছুই তাকে ছুতে পারে না, কিন্তু সত্যি কি পারে না? সকাল 7টা। রান্নাঘর থেকে ভেসে আসা নাস্তার গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ড্রয়িং চত্বরে। শিউলি আন্টি ব্যস্ত হাতে টেবিলে প্লেট সাজাচ্ছেন। গরম পরোটা, ডিম ভাজি, সয়াবিন ভুনা সব কিছু যত্ন নিয়ে রাখছেন। তখনই সিঁড়ি ভেঙে নিচে নামতে দেখা গেল মেহেরকে। তার চোখে অল্প বিস্তর ক্লান্তির ছাপ, কিন্তু চেহারায় কঠিন এক তীক্ষ্ণতা। নিচে নেমে সরাসরি শিউলি আন্টির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আন্টি, আজ কি খবরের কাগজ এসেছে? শিউলি আন্টি এক পাশে রাখা পত্রিকার দিকে ইশারা করলেন। হ্যাঁ, ডাইনিং টেবিলে রাখা আছে। মেয়ে দ্রুত গিয়ে পত্রিকাটা হাতে তুলে নিল। চোখ স্ক্যান করতে লাগলো প্রতিটি কলাম। খুঁজে বের করতে লাগলো কাঙ্ক্ষিত নিউজ। অনিমার জবানবন্দি, ফরেন্সিক রিপোর্ট, আরুষের বিরুদ্ধে আনা মিথ্যে অভিযোগের প্রকাশ। গতকাল জার্নালিস্টদেরকে তথ্য প্রমাণ দেওয়া হয়েছিল। হিসেব মতো আজ পত্রিকায় সেসব ছাপা উচিত। কিন্তু ঠিক তখনই বড় বড় হেডলাইনে চোখ আটকে যায় মেহেরের। পদ্মার পাড়ে মিলেছে 3 যুবকের লাশ। প্রত্যেকের যৌনাঙ্গ কাটা। কাটা স্থানের ওপর কাগজে লেখা, ধর্ষণ করলে যৌনাঙ্গ কাটা হবে। মেহেরের আঙ্গুল শক্ত হয়ে এঁটে ধরল পত্রিকার পাতাগুলো। ওর শ্বাস আটকে গেল, চোখ স্থির হয়ে রইল সেই কালো কালো অক্ষরের ওপর। চারপাশে শব্দের জন্য মিলিয়ে গেল এক নিমিষে। মাথার ভিতর শুধু একটা কথায় প্রতিধ্বনিত হচ্ছে, ধর্ষণ করলে যৌনাঙ্গ কাটা হবে। মস্তিষ্ক ঝট করে কাল রাতের কথা মনে করিয়ে দিল মেহেরকে। কাল রাতে আরুষ বলেছিল সাজা দেওয়া হবে, কাল খবরে ছাপা হবে, চিন্তা করো না। তবে কি? মেয়ের চোখ একবার পত্রিকার পাতায়, একবার শূন্যে। গলা শুকিয়ে এসেছে, মনে হচ্ছে বুকের ভেতর শূন্যতা জমছে। এই কাজ কি সত্যি আরুষ করেছে? সে জানে আরুষ ভয়ঙ্কর, জানে সে শাস্তি দিতে জানে, কিন্তু এভাবে মেহেরের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। সেটা ভয় নাকি বিস্ময় জানা যাচ্ছে না। মেহের মা, কি হয়েছে? শিউলি আন্টির কণ্ঠ শুনে চমকে উঠল মেহের। হাতে ধরা কাগজের কোণে এতক্ষণে হাতের চাপে মোচড় খেয়ে গেছে। দ্রুত সেটা নামিয়ে আনলো মুখের সামনে, যেন মুখের অভিব্যক্তি লুকাতে পারে। না, কিছু না। কিন্তু কণ্ঠস্বর স্বাভাবিক শোনালো না। শিউলি আন্টি কিছু বললেন না, কিন্তু কপালে ভাঁজ পড়ল ঠিকই। মেয়ের আবার পত্রিকার দিকে তাকালো, চোখ বুলিয়ে নিল খবরে লেখা বিশদ বিবরণী। 3 যুবকের লাশ পাওয়া গেছে নদীর পাড়ে। তাদের হাত পা বাঁধা ছিল, শরীরে বিশেষ নির্যাতনের চিহ্ন নেই, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের যৌনাঙ্গ। মেয়ের দম বন্ধ হয়ে আসছে। বিস্তারিত আর পড়তে পারল না, মাথা এলোমেলো হয়ে গেল। ধর্ষণ করলে যৌনাঙ্গ কাটা পড়বে, বাক্যটা যেন তীক্ষ্ণ ছুরির মতো কানে বাজছে। আরও সত্যি এই কাজ করেছে? যদি করে থাকে তবে কিভাবে? মেহে জানে আরও অন্যরকম, সে ভিন্ন নিয়মে চলে, কিন্তু এতটা নির্মম। ওর মনে পড়ে গেল সেই গভীর চোখজোড়া, যেখানে অন্ধকারের বাস, শীতল নিষ্ঠুরতার বাস। সূর্যের আলো জানালা গলে ঘরের ভেতর ঢুকেছে, তবে বাতাস ভারী, যেন একটা চাপা অস্থিরতা ছড়িয়ে আছে চারদিকে। রুমের এক পাশে রাখা কালো চামড়ার সোফায় বসে আছে আরুষ। এক হাতে সিগারেট ধরা, অন্য হাতে মোবাইল। ঠোঁটের কোনো অদ্ভুত এক শান্তি, যেন সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আছে। কোলের ওপরে খোলা ল্যাপটপ, স্ক্রিনে ভেসে আসে কিছু লাইন, সংবাদপত্রের ডিজিটাল সংস্করণ। একটা খবরের শিরোনাম পড়তে পড়তে ফোনটা পাশে রাখল সে। তারপর সিগারেটের ধোঁয়া ছাড়ল ধীর গতিতে, গভীর চিন্তায় মগ্ন এক হিংস্র শিকারের মতো। ঠিক তখনই পায়ের আওয়াজ, দ্রুত দৃঢ়। মেহে সোজা এসে দাঁড়ালো তার সামনে, চোখ মুখ কঠিন, আঙ্গুল শক্ত হয়ে মুষ্টিবদ্ধ। 3টে খুন আপনি করেছেন? আরুষ ধীরে মাথা তুলে তাকালো, চোখে অদ্ভুত এক নির্লিপ্ততা। এই প্রশ্নটা সে প্রত্যাশাই করেছিল। 1 সেকেন্ড চুপ থেকে ঠোঁটের কোণে হাসি টানল ছেলেটা, একটা ধীর শীতল ব্যঙ্গাত্মক হাসি। আমি? মাথা সামান্য কাত করল সে। তোমার কি মনে হয় মেহেরজান, আমি এটা করতে পারি? মেহের ভেতর থেকে জ্বলে উঠল। সে জানে এটা উত্তর নয়, ধোঁয়াশা মাত্র। 3 জন লোক, পদ্মার পাড়ে, হাত পা বাঁধা, যৌনাঙ্গ কাটা। তার কণ্ঠ অল্প কাঁপল। ওদের আপনি মেরেছেন, তাই না? আরুষ এবার এক হাত চুলে চালিয়ে হেসে উঠল, গভীর তীব্র অথচ অদ্ভুতভাবে আরামদায়ক একটা হাসি। তারপর সিগারেটটা অ্যাস্ট্রিতে চেপে নিভিয়ে উঠে দাঁড়ালো। মেহেরের চোখে চোখ রেখে বলল, তুমি চাইলে আমি হ্যাঁ বলতে পারি, আবার চাইলে নাও বলতে পারি, কিন্তু কি শুনতে চাও বলো? আমি সত্যটা জানতে চাই মিস্টার শেখ। মেহেরের গলা শক্ত, চোখ দুটো অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আরুষ আবার হেসে ফেলল। তারপর খুব ধীরে মেহেরের একদম কাছে এসে ফিসফিস করে বলল, সত্য? সত্য হলো। সে সামান্য থামলো, যেন ইচ্ছে করে মেহেরের ভেতর টান টান উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। তারপর মুখটা আরও নিচু করলো, মেহেরের ঠিক কানের পাশে এসে বলল, যাদের নিয়ে কথা বলছো তারা বেঁচে থাকার যোগ্য ছিল না। তারপর পেছনে সরে গেল, যেন এই কথার ওজন বোঝানোর জন্য সময় দিচ্ছে। মেহেরের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। মানে কি? মানে তুমি যা বোঝো? মেহেরের শ্বাস ভারী হয়ে এলো। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আরুষ আবার গিয়ে সোফায় বসলো, ঠান্ডা ভঙ্গিতে আরেকটা সিগারেট ধরালো, ধোয়া ছেড়ে একপাশ থেকে তাকালো মেহেরের দিকে।
তোমার এত কৌতূহল কেন মেহেরজান? বাসায় কাজ নেই? কাজ ধরিয়ে দেব? আলিশান বাগান আমার বাপের, কাজ না থাকলে গিয়ে গাছ লাগাও, বাগান করো। মেয়ে মানুষের এত গভীর চিন্তা মানায় না জান। তার উপর তুমি প্রেগনেন্ট, স্ট্রেস কম নাও। মেয়ের এক মুহূর্তে চেয়ে থেকে তেতে উঠল, কণ্ঠে বিক্ষোভ নিয়ে বলল, স্ট্রেস আমায় নিতে হচ্ছে আপনার জন্য। একদম নাটক করবেন না। আমি জানি আপনি এক এক সময় এক এক রকম, আমি জানি আপনি ভয়ঙ্কর, কিন্তু আমি এখনও জানি না আপনি ঠিক কতটা ভয়ঙ্কর। ঘরের বাতাসে নিস্তব্ধতা নেমে এলো, আরুষ ধোঁয়া ছাড়ল। তুমি জানতে চাও? তার গলা শীতল, স্বভাবসুলভ তেরামো। মেয়ের এক মুহূর্তের জন্য চোখ সরালো না, ধীরে ধীরে বলল, হ্যাঁ আমি জানতে চাই। আরুষ সামান্য হাসলো, সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল বাতাসে। মেয়ের চোখে চোখ রাখলো। সিগারেটটা অ্যাস্ট্রের উপর হালকা হেলিয়ে রেখে আরুষ এবার উঠে দাঁড়ালো, ধীর পায়ে সামনে এগিয়ে এলো মেহেরের খুব কাছে। ধরে নাও আমিই করেছি। একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো মেহেরের ঠোঁটের ফাঁক দিয়ে। তাহলে তুমি কি করবে? আরুষের গলা নরম, কিন্তু ওজন এত ভারী যে মেহেরের বুকের উপর বসে গেল। মেহের এক মুহূর্ত ভাবলো, তারপর বলল, আমি কারণ জানতে চাইবো। কারণ? আরুষ ঠোঁট বাঁকালো। ধর্ষণ করলে যৌনাঙ্গ কাটা হবে, এই কারণটা কি যথেষ্ট কারণ নয়? মেহের শ্বাস নিল ধীরে। আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন? আরও সামান্য থামলো, নিচু গলায় বলল, আইন শুধু কাগজে লেখা কিছু শব্দ, যা ক্ষমতাবানদের সুবিধা মতো মুছে ফেলা যায়। যদি আইন ঠিকভাবে চলতো তাহলে আমার করার প্রয়োজন হতো না। ধিক্কার তোমার আইন, বড্ড ঠুনকো মেহেরজান। বাঙালির হাত কাঁপে না পাপ করতে, অথচ সাজা দেওয়ার পালা এলে তারাই সবচেয়ে দয়ালু জাতি। আই হেট দিস ফলস ইমোশন। মেয়ের এক ধাপ পিছিয়ে এলো। আরুষের কাছাকাছি থাকতে তার অস্বস্তি হচ্ছে। সে চোখ শুরু করলো, মুখের এক এক ইঞ্চিতে লেপ্টে আছে জেদ। আপনি নিজেকে ন্যায় রক্ষক ভাবেন? খুব স্বাভাবিক স্বরে বলল আরুষ। ন্যায়? আমি কোনো ন্যায় করছি না মেহেরজান, আমি কেবল ন্যায্য বিচার করেছি। মেয়ের হতভম্ব হয়ে গেল। এই মানুষটা এতটা ঠান্ডা, এতটা নির্লিপ্তভাবে কথাগুলো বলছে যেন কোনো অনুশোচনা নেই। খুন করা গর্ভের কাজ কিভাবে হয়? মেয়ের কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু তার আগেই বলল, আরুষ তুমি আমায় ভয় পাও? মেয়ের এক মুহূর্ত থামলো, চোখে চোখ রেখে কিছু বলার জন্য অপেক্ষা করলো, তারপর ঠান্ডা গলায় বলল, কখনোই না। তাহলে? আমি ভয় পাই আপনার শেষ পরিণতি ভেবে। জানেন তো গল্পের শেষে খলনায়কদের কি হয়? এক মুহূর্তের জন্য আরুষের দৃষ্টি স্থির হলো, চোখের পাতা নড়ে না, শ্বাস চলছে ধীরে। মেহেরের কথার ওজন যেন ঘরে অক্সিজেনের ঘাটতি তৈরি করেছে। আরুষ ঠোঁটের কোণে একটা ধীরে হাসি টেনে বলল, আমি তোমার স্বামী মেহেরজান, খলনায়ক নই। মেয়ের ভেতরে কেমন যেন একটা ঝাঁকুনি অনুভব করলো, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের চোখে। কণ্ঠে মিশে আছে চাপা ক্ষোভ। আপনি শুধুই আমার স্বামী নন, আপনি আরও বড় কিছু, আমি সেটাই জানতে চাই। আরুষের ঠোঁটের কোণে রহস্যময় ভাঁজ। টেবিলের কোণায় রাখা জ্বলন্ত সিগারেট আবার হাতে নিল সে। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাহলে অপেক্ষা করো, সময় তোমার সবই জানাবে। একদিনে সব জেনে ফেললে মারা যাবে শ্বেতপদ্ম, আর আমি প্রাণভোমরাকে মারতে নয়, তার সাথে বাঁচতে চাই 1000 বছর। সন্ধ্যার আলো এখনও পুরোপুরি নেমে আসেনি। সূর্যের কমল আভায় আকাশ ঝিমিয়ে পড়েছে। মেয়ের চলন্ত গাড়ির জানালা খুলে ঠান্ডা বাতাস গায়ে মেখে নিচ্ছে। মনটা ভীষণ অস্থির, হৃৎপিণ্ড ধুকপুক করছে। এদিকে চারপাশে ধীরে ধীরে রাতের আভাস জমে উঠেছে। রাত নামার আগেই তার কাঙ্ক্ষিত কাজ সেরে তাকে ফিরতে হবে শেখ মিনশনে। রিসোর্টের প্রবেশদ্বারের সামনে মেহেরের গাড়ি থামল। রিসোর্টের প্রধান প্রবেশদ্বারের সামনে গার্ডরুমটা ছোট্ট হলেও বেশ আধুনিক। দারোয়ান ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, গম্ভীর মুখে সে মেহেরের গাড়িকে পর্যবেক্ষণ করছে। মেহের যখন গাড়ি নিয়ে ঢুকলো তখন দারোয়ান খুব দ্রুত তার দিকে এগিয়ে এলো। ম্যাডাম, স্যার আসেনি? খুব কৌশলে যারা করলো সে মেহেরকে। মালিকের বউকে সরাসরি প্রশ্ন করা বেয়াদবি, চাকরি টানাটানি হতে পারে, আবার মালিকের আদেশ মতো তার অনুপস্থিতিতে কাউকে প্রবেশ করতে দিলেও চাকরির টানাপড়া হতে পারে। এক্ষেত্রে উভয় দিকে তার ঘোর বিপদ। তাই খুব সতর্কতা অবলম্বন করে দারোয়ান প্রশ্ন করলো। মেয়ের হালকা হেসে বলে, উনি ব্যস্ত আছেন, আমি একাই একটু ঘুরতে এসেছি। দারোয়ান মাথা নাড়ল, কিন্তু তার চোখের সন্দেহ মেহের বুঝতে পারছে। এখানে কি ওইভাবে একা আসে না, বিশেষত যখন মালিক নিজে উপস্থিত নেই। ড্রাইভার গাড়ি পার্ক করার পর দরজা খুলে নামলো মেহের। ধীরে ধীরে চারপাশে দেখতে লাগলো। রিসোর্টের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটা সুদৃশ্য ঝর্ণা, যার পাশেই গোলাপের বাগান। সুবাসিত বাতাস নাকে এসে লাগছে, মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদের চত্বরে দাঁড়িয়ে আছে। প্রশস্ত মার্বেলের রাস্তা বেয়ে সামনে এগোতেই দুপাশে সুউচ্চ নারকেল ও খেজুর গাছের সারি দেখা গেল। রিসোর্টের চারপাশ জুড়ে ছোট ছোট কটেজের মতো আলাদা আলাদা বিল্ডিং, প্রতিটির সামনে ব্যক্তিগত বারান্দা, যেখানে বসে সন্ধ্যার আলোয় কফি উপভোগ করা যায়। রিসোর্টের মূল ভবন 3 তলা, সাদা কালো মার্বেলের মিশেলে তৈরি। বিশাল কাচের জানালাগুলোয় সূর্যের শেষ আলো প্রতিফলিত হচ্ছে। প্রথম তলায় বিশাল লবি, যেখানে শীতল বাতাস বয়ে চলেছে। ভেতরে ঢুকতেই করিডোরের দুপাশে পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত, কেউ কার্পেট পরিষ্কার করছে, কেউ ফুল বদলাচ্ছে। ভেতরের কেয়ারটেকারদের বেশিরভাগই মাঝবয়সী, পরিপাটি ইউনিফর্ম পরা।
তাদের চোখের প্রশিক্ষিত পেশাদারিত্ব, কিন্তু গভীরে একটা সজাগ দৃষ্টি। এই রিসোর্টের সব কর্মচারী জানে এখানে নিয়ম ভাঙা মানেই ঝুঁকির মধ্যে পড়া। পেছনের দিকটা তুলনামূলক শান্ত। এখানে কিছু কেয়ারটেকার ও বাগানকর্মী ফুল গাছের পরিচর্যা করছে। পথের পাশেই একটা কাঠের সেতু আছে, যেটা সরাসরি লেকের দিকে যায়। দিনের বেলা এত শান্তিপূর্ণ পরিবেশ দেখে বোঝার উপায় নেই এই জায়গার নিচেই একটা ভয়ঙ্কর টর্চার সেল লুকিয়ে আছে। কে বলবে এই নান্দনিক রিসোর্টের নিচে গড়ে উঠেছে অন্ধকার কুঠুরি। মেহেরের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। সে এখানে এর আগে দুবার এসেছে, প্রথমবার অজ্ঞান অবস্থায়, দ্বিতীয়বার রাতে। তখন চারপাশটা এত স্পষ্ট দেখতে পায়নি। আজ দিনের আলোয় দেখতে পেল এই রিসোর্টের নান্দনিকতা শুধু বিলাসিতার জন্যই নয়, আড়ালে রাখা সত্যগুলো ঢাকার জন্য। রিসোর্টের ভিতরে ঢুকতেই প্রথম যে বিষয়টা মেহেরের দৃষ্টি আকর্ষণ করলো তা হলো আলোর ছড়াছড়ি। চারদিক ঝলমল করছে নান্দনিক সোনালি আর উষ্ণ আলোয়। সন্ধ্যার আবেশকে আলিঙ্গন করছে বিলাসিতা। বিশাল ঝাড়বাতির স্ফটিক কাজগুলো আলো ছড়িয়ে দিচ্ছে লবির দেয়াল জুড়ে। করিডোরে প্রতিটি কোণে ছোট ছোট ওয়াল ল্যাম্প নরম হলদেটে আলো চারপাশ মোহময় করে তুলেছে। এত সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকার কেউ টের পায় না, কিন্তু মেহের জানে এই আলোর নিচে এই ছায়ার বসবাস। শীতল বাতাস বইছে এসি থেকে, অথচ মেহেরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। গভীর শ্বাস নিল সে, তারপর ধীর পায়ে করিডোরের দিকে এগোতে থাকলো। ঠিক তখনই একজন কেয়ারটেকার তার সামনে এসে দাঁড়ালো। পরিপাটি গাঢ় নীল ইউনিফর্ম পরা, তার চোখে প্রশিক্ষিত পেশাদারিত্বের ছাপ, মুখে স্থির আত্মবিশ্বাসী হাসি। গুড আফটারনুন ম্যাম। মেয়ের একটু চমকে গেলেও দ্রুত নিজেকে সামলে নিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো লোকটা কেবল সৌজন্যতা নয়, বরং তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। গুড আফটারনুন, জোর করে হেসে বলল। লোকটা সামান্য সামনে ঝুঁকে বলল, উড ইউ লাইক টু ইট সামথিং ম্যাম? লাইক টি, কফি অর ডেজার্টস? মেয়ের অনুভব করলো তার স্নেহের উপর চাপ বাড়ছে। লোকটার কথার ভেতরে কোনো সুপ্ত ইঙ্গিত আছে কি? সে দ্রুত উত্তর দিল, নো নিড, ইউ ক্যান গো। লোকটা মাথা ঝুঁকিয়ে বলল, থ্যাংক ইউ ম্যাম, হ্যাভ এ গুড ডে। নিঃশব্দে স্থান ত্যাগ করে সে। মেয়ের কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করলো। কেউ যেন লুকিয়ে তাকে দেখছে না তো? না, আর সময় নষ্ট করা যাবে না। সে করিডোরের দিকে পা বাড়ালো। পথটা তার চেনা, মাত্র কিছুদিন আগেও সে এই করিডোর দিয়ে গিয়েছিল। তখন ভয়, ধোঁয়াশা আর একরাশ প্রশ্ন নিয়ে এখানে পা রেখেছিল। প্রশ্নের আংশিক এখনও জানা বাকি। আজ এসেছে আংশিক উত্তরগুলো খুঁজতে। মেহেরের বুকের ভিতর ধুকপুক করছে। আজ সে ইচ্ছে করে আরুষের অনুপস্থিতির সুযোগ নিয়েছে, কারণ তার জানা দরকার ওখানে ঠিক কি কি হয়। সেদিন যা দেখতে পারেনি আজ দেখবে। তাতে আরুষের হাতে যদি খুন হতে হয় হবে, কিন্তু সত্যি না জানা অবধি মেহেরের শান্তি মিলবে না। মেহের ধীরে ধীরে করিডোরের ভেতরে পা রাখল। জায়গাটা দিনের আলোতেও অস্বাভাবিক ঠান্ডা আর নীরব। করিডোরের মেঝেতে কালো মার্বেল, দেয়ালের কড়ি কাঠগুলো পুরনো যাজকীয় স্থাপনার মতো খোদাই করা, কিন্তু সময়ের সাথে কোথাও কোথাও ফাটল ধরেছে। করিডোর যত গভীরে গিয়েছে ততই আশেপাশের পরিবেশ আরও ভারী হয়ে উঠেছে। সে একটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। ঠিক এই জায়গাতেই সে আরুষকে সেদিন দাঁড়িয়ে থাকতে দেখেছিল, করিডোরের শেষ প্রান্তে একটা পুরনো পেন্টিংয়ের সামনে। ওই পেন্টিংয়ের পেছনে ছিল দরজাটা, কিন্তু আজ এখানে কিছু নেই। না কোনো পেন্টিং, না কোনো দরজা, যেন এই জায়গাটায় কখনো এসব ছিলই না। মেয়েদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। হাত বাড়িয়ে দেয়াল ছুঁয়ে দেখল, মসৃণ পাথরের গা বরফের মতো ঠান্ডা। কিন্তু আমি ঠিক জানি উনি এখানে দাঁড়িয়েছিলেন, এখানেই পেন্টিং ছিল। কোথায় গেল দরজা, কোথায় গেল? মনে মনে নিজেকেই বলে মেহের। অস্থির হাতে বারবার দেয়াল ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো সে। হাত দিয়ে বারবার ঠকঠক করলো, কোনো ফাঁপা শব্দ নেই, দরজার চিহ্ন পর্যন্ত নেই। কোথায় গেল দরজা? না, ওই পথটা গভীর ছিল। এমন ডিপ রাস্তা আরও সেভাবে বুঝিয়ে ফেলতে পারে না। নাকি বুঝিয়ে দিয়েছে যেন সে কখনো ঢুকতে না পারে? মেহের রাগে অস্থির হয়ে পড়ল। লোকটা আবার ওকে ধোঁয়াশায় ফেলছে? না, এই দেয়াল ভাঙবে সে। দরজা ছিল ছিল ছিল, না না না। ফাঁকা করিডোরে মেহেরের বিড়বিড় শব্দগুলো বিকট শোনালো। ঝনঝন করে বাজলো কণ্ঠস্বর। এমন সময়, রিল্যাক্স মেহেরজান, ওখানে কিছু নেই, ফিরে এসো। মেহের থমকে গেল, চমকে উঠল। শির দ্বারা দিয়ে বয়ে গেল শীতল স্রোত। আরুষের গলা, কিন্তু আরুষ কোথায়? মেহের ঘাড় ঘুরিয়ে চারপাশে চোখ বলে, কই আরুষ তো নেই। তাহলে কণ্ঠটা? আমায় তুমি দেখতে পাবে না জান, খামোখা খুঁজছ। মেয়ের কপাল বেয়ে ঘাম ঝরছে। এতক্ষণ আরুষ ওকে দেখছিল? জলদি বাসায় আসো, আমি ফিরছি। 3 ঘন্টা তোমার সামনে পাইনি, ছুঁইনি। অক্সিজেনের সাপ্লাই কমে গেছে। মেয়ের দাঁতের দাঁত চেপে তাকিয়ে রইল। তার বুক ধরফর করছে, শরীরের তাপমাত্রা বাড়ছে। মাঝ পাশের শরীর নিয়ে সে এত কিছু সহ্য করছে, অথচ আজও তাকে খালি হাতে ফিরে যেতে হবে। না, ফিরবে না। সে দেয়াল ঘেঁষে দাঁড়ালো, জোরে শ্বাস টানল। ঘাম মুছো যান, জুস পাঠাচ্ছি, খেয়ে নিও। বেশি দেরি করো না, আমি পৌঁছে তোমায় না পেলে কিন্তু আজ ঐতিহাসিক বাসর হবে।
আরুষের কণ্ঠে স্পষ্ট শয়তানি, গভীর উষ্ণতা। আলো জ্বলবে, কামড় বসবে, দাগ পড়বে, ভালো লাগবে? যদি ভালো লাগে তাহলে বসে থাকো, আমি কোলে করে নিয়ে যাব। মেয়ের তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সামনের উজ্জ্বল একটা লাইটের দিকে। শব্দের উৎস ওখানেই। ভয় পায় না আপনাকে, আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা বসো বউ, আমি আসছি। আজ এই রিসোর্টের দেয়ালও লাল হবে লজ্জায়, বাতাস থমকে যাবে শিহরণে। এই দেয়ালগুলোর অনেক গল্প আছে, কিন্তু আজ শুধু ওরা আমাদের গল্প শুনবে, দেখবে, লিখে রাখবে। মেহের দাঁড়িয়ে রইল, বুকের ভিতর ক্ষোভ, অভিমান আর এক অদ্ভুত উত্তেজনা ছটফট করছে। শরীর রাগে পড়ে যাচ্ছে। এই আগুনে কেন আরুষ পুড়ে রাখা হয় না?